আর মোটামুটি 2 মিনিট ওয়েট করি একটু। ওকে, তাহলে 2 মিনিট ওয়েট করলাম। তো তাহলে এবার স্টার্ট করি। তো সবাইকে ওয়েলকাম আর কি আমাদের এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোর্সটাতে আমাদের টিমের তরফ থেকে। তো এই কোর্সটা আসলে প্রথমে আমাদের আইডিয়া ছিল না। তাসিম ভাইকে তো হয়তো আপনারা সবাই চেনেন। তো তাসিম ভাইয়া কোর্সটা মোটামুটি 6 মাস আগে স্টার্ট করেছিলেন। মানে ভাবছিলেন যে এরকম 15টা ক্লাস নেবেন ভেরিয়াস টপিকের উপর, কিছু কন্টেস্ট, ক্লাস ওয়াইজ কিছু কন্টেস্ট থাকবে ওভারঅলের আর কি। তো ভাইয়া আর কি তার কিছুদিন পরে এমআইটি তে চান্স পান এবং বিজি হয়ে যান। তো ভাইয়া 2টা ক্লাস নিয়েছিলেন এটার উপরে, এসটিএল আর কম্বিনেটরিক্স। তো এটাই আর কি। তো তারপরে একদিন আফিসের আমার মধ্যে কথা হয় যে আমরা চাইলে বাকিটাকে কন্টিনিউ করতে পারবো। তো সেখান থেকে আর কি জারিফ আর সৌম্যর সাথে কথা বলে তারপরে আমরা ফাইনালি আর কি এটা স্টার্ট করব বলে ঠিক করি কোর্সটা। তো আজকের আর কি সেশনটা কিরকম হবে। তো আজকে আর কি প্রথমে আমি আমাদের কোর্সটার ফরমেশন, কি কোথায় কি করানো হবে, সিলেবাস, এগুলো নিয়ে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিব। দিয়ে তারপরে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যে ডিফারেন্ট রিকমেন্ডেশন, যেমন হতে পারে যে কোন জাজকে আমরা প্রেফার করি, বা কোন ওয়েবসাইট থেকে কি শেখা ভালো হতে পারে, এরকম আর কি বিভিন্ন টপিক ওয়াইজ আমরা কথা বলবো আজকে। দিয়ে হচ্ছে বলবে হলো সৌম্য যে তারপরে স্ট্র্যাটেজি, কিভাবে কোড ফোর্সেসে ইমপ্রুভ করা যায়। তো এটা নিয়ে হচ্ছে আমরা এখানে এটাকে আমি ভাগ করেছি 3টা ভাগে। একটা হলো স্টার্টার্সদের জন্য, একটা হলো যারা নিউবি, এবং আরেকটা হলো যারা পিউপিল বা স্পেশালিস্ট। তো তাদের ওই সময় কিভাবে প্র্যাকটিস করা উচিত, কোন কোন টপিকে বেশি ফোকাস করা উচিত, এবং ওই সময় বেসিক কমন মিস্টেক গুলো আর কি প্রতিটাকে আলাদা করে আর কি ভাগ করার চেষ্টা করা হয়েছে। এবং লাস্টে নাফিস ওয়াই ফরম্যাট এবং স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলবো। আমাদের তো আসলে কোর্সের মূল উদ্দেশ্য ছিল হাই স্কুল স্টুডেন্টসকে নিয়ে, যেন ভিডিও ওয়াইতে ভালো করে মানুষজন আইওআইতে আরো বেটার পারফরমেন্স করতে পারে। তো ভিডিও আইওআই এসবেরই আর কি বেসিক ফরম্যাট কি, বা এরকম কন্টেস্ট, এইসব কন্টেস্ট আবার সাধারণ কোড ফোর্সেস বা আইসিপিসি থেকে অনেক ডিফারেন্ট। তো এটার জন্য আর কি একটা আলাদা সেশন সবার লাস্টে অ্যাড করা হয়েছে। তো এটা ছিল আমাদের সেশন ফরমেশন। তো এখন আমাদের এই পুরা কোর্সটার মূল উদ্দেশ্যই হলো আপনাদের যেন স্কিলটা বৃদ্ধি হয়, স্কিল ডেভেলপ করে। কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে একমাত্র অ্যাসেটই হলো স্কিল। স্কিল ছাড়া আসলে আর অন্য কোনো অ্যাসেট নেই। তো যখন আমি আর কি প্রথম স্টার্ট করি, তখন তানু স্যার আমার হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর আর কি স্যার। তো আমি হচ্ছে কন্টেস্ট দিতে ভয় পাচ্ছি, তো স্যার আমাকে বললেন যে কন্টেস্ট দিয়ে তো ভয় পেয়ে লাভ নাই, কারণ যদি আমার স্কিল থাকে আমার রেটিং এমনি বাড়বে। তো এটার উদাহরণ হিসাবে স্যার বলেন এরকম যে কথা কথা টুরিস্ট
আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুললো। টুরিস্টের কিন্তু এখন যা রেটিং আছে সেটা পেতে হয়তো টুরিস্টের 10 কন্টেস্ট সময় লাগবে, তার মধ্যে রেটিং সে পেয়ে যাবে। তো বিষয়টা ওরকমই, রেটিং কমতে পারে বাড়তে পারে, কিন্তু একটা জিনিস কখনো কমবে না, সেটা হলো স্কিল। তো স্কিল যদি কেউ গেইন করতে পারে, তার ইভেনচুয়ালি আসলে রেটিং বলা যাক, অ্যাচিভমেন্ট বলা যাক, সবই আসলে ইভেনচুয়ালি ডেভেলপ করবে। আচ্ছা, তো হচ্ছে তাই জন্য আর কি আমাদের এখানে মূল ফোকাসে স্কিলই থাকবে। তো দেখা যাচ্ছে যে আমরা প্রতিটা ক্লাস শেষে আর কি একটা টপিক ওয়াইজ কন্টেস্ট দিচ্ছি। তো কন্টেস্টটাতে আর কি আমরা কোন কন্টেস্টের প্রবলেম গুলো গুগল করলেই পাওয়া যাবে, আবার কন্টেস্ট ডিসকাশন আমরা ওপেন রাখছি। এর একটাই উদ্দেশ্য, যে হলো আপনারা যেন নিজেদের যেটা বেস্ট মনে হয়, প্রবলেম সলভ করাটা যেন উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য হয় যেন আমার স্কিলটা ডেভেলপ করে। এই মাইন্ডসেট নিয়ে আমরা চাই যে আপনারা আমাদের সাথে এই কোর্সে থাকবেন। আর আচ্ছা, তো আমাদের কোর্সে আর কি টোটাল 16টা ক্লাস থাকবে। তো এই 16টা ক্লাসে কি কি হবে, কোটায় কি হবে কোন ক্লাসে, এটা সিলেবাসটা আমি কিছুক্ষণের মধ্যে একটা ব্রিফ করছি। আর আমরা এক্সপেক্ট করি প্রতি উইকে একটা করে ক্লাস হচ্ছে, প্রতি শুক্রবারে, এবং শুক্রবার রাত 9টায় সম্ভবত করা হবে। আমরা কিছুদিন আগে গুগল ফর্ম একটা দিয়েছিলাম আপনাদের মধ্যে, তো এবং ওখানে আর কি মোটামুটি 45% সিলেক্ট করছিলেন যে উইকে হচ্ছে একটা করে ক্লাস, এবং ওটা 9:30টায় করার জন্য। তো আমরা হচ্ছে তাই করব। আর সে প্রতিটা একটা টপিক ওয়াইজ কন্টেস্ট থাকবে প্রতি ক্লাস শেষে। যেমন কথা কথা যদি বাইনারি সার্চের উপর ক্লাস করা হয়, তো বাইনারি সার্চের হয়তো 20-30টা প্রবলেম একটা টপিক ওয়াইজ কন্টেস্ট থাকবে। সেখানে সব লেভেলেরই প্রবলেম থাকবে, হয়তো অনেক ইজি প্রবলেমও থাকবে, আবার অনেক চ্যালেঞ্জিং প্রবলেমও থাকবে। তো এমন করে কন্টেস্ট গুলো সেট করার চেষ্টা করা হচ্ছে যেন সব লেভেলের মানুষজনই ওখানে কিছু একটা পায়, আর কিছু একটা চ্যালেঞ্জিং পায়, কিছু একটা শেখার মতো পায়। এবং আমরা প্রতি ক্লাস শেষে একটা ক্লাস লেকচার বানাবো পিডিএফ আকারে, এবং পিডিএফটা আমরা প্রোভাইড করব। তো মোটামুটি পিডিএফ থেকে আর কি ক্লাসে কি করানো হয়েছে, কোন টপিকে কতখানি ডিসকাস করা হয়েছে, মোটামুটি একটা আইডিয়া করা যাবে। এবং এই ক্লাস লেকচারটা আমরা বাংলায় লেখার ট্রাই করছি, কারণ হচ্ছে আমাদের যেহেতু বাংলাতে রিসোর্স খুব কম আছে, তো আর কি হচ্ছে এটা করলে আমার মনে হয় যে আমাদের বাংলাতে রিসোর্স বৃদ্ধি পাবে। আর সবার লাস্টে আছে অ্যানোনিমাস বট। তো এটা আর কি জারিফ বানাইছে, জারিফের এই ইন্সপিরেশনটা ইতিহাদ ভাই থেকে। তো এই বটটা আর কি যেটা করবে, যে আপনাদের মধ্যে হয়তো অনেক সময় হতে পারে যাচ্ছে এরকম একটা কোয়েশ্চেন আসলে, এটা সবার সামনে জিজ্ঞাসা করতে, বা এরকম এত বড় একটা ক্লাসে সেরকম একটা সিলি কোয়েশ্চেন করবো, বা এরকম হয়তো চিন্তা ভাবনা আসতে পারে, এবং এটাকে আমরা ব্লেম করছি না। তো এই বটের মাধ্যমে যদি আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করেন, এটা ডিসকর্ডে অ্যাভেলেবল, আমাদের ডিসকর্ড সার্ভারে। তো তখন আর কি যেটা হবে, যে আপনাদের আইডেন্টিটিটা আমাদের কাছেও আর কি হচ্ছে অ্যানোনিমাস থাকবে, বলতে আমরা জানতে পারবো না আপনাকে, কিন্তু আপনাদের এক আইডিটা হচ্ছে এনক্রিপ্ট করা থাকবে আর কি, এনক্রিপশনটা এবং হচ্ছে কি দুটাই আমাদেরকে দিয়ে দেওয়া হবে অ্যাডমিনদেরকে। তো কোনো কারণে যদি এটা কোনো মিস ইউজ হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদের আইডেন্টিটিটা রিভিল করবো, তাছাড়া আমরা আইডেন্টিটিটা রিভিল করছি না। তো যদি কখনো কোনো রকম কোয়েশ্চেন, কোনো রকম ডাউট, কোনো রকম কোনো সাজেশন যাই আসুক না কেন, আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে, এর মাধ্যমে কোনো সমস্যাই না, আমরা যতদূর পারি যত দ্রুত পারি আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের। তো এখন হচ্ছে আজকের সেশন শেষে কি হবে। আজকের সেশন শেষে আমরা হচ্ছে দুইটা কন্টেস্ট আয়োজন করছি, একটা হলো এসটিএল এর উপর, আরেকটা হলো প্রবলেম সলভিং এর। তো তাসিম ভাইয়া দুইটা ক্লাস নিয়েছিলেন, যেটা তার মধ্যে একটা এসটিএল ছিল, একটা কম্বিনেটরিক্স ছিলেন। তো কম্বিনেটরিক্স যেহেতু খুব একটা ওয়াই প্রয়োজনীয় না, তাই জন্য আর কি কম্বিনেটরিক্সটা আমরা বাদ দিচ্ছি আপাতত কন্টেস্টটা। তো এসটিএল এর উপর কন্টেস্ট হবে। তো এসটিএল এর উপর সম্ভবত আমরা 14টা প্রবলেম সিলেক্ট করেছি, ইজি থেকে হার্ড অনেক রেঞ্জের মধ্যে। তো ওটা কন্টেস্ট হবে, এবং আরেকটা থাকবে প্রবলেম সলভিং রাউন্ড। তো অনেকে ভাবছেন যে আচ্ছা আমি তো বেসিক সি প্লাস প্লাস এবং হচ্ছে আমি জাস্ট কিছু এসটিএল জানি, প্রবলেম সলভিং অত করা হয়নি, তো আমার কি এই কোর্সটা করতে কষ্ট হবে কিনা, ওইটা এই কনফিউশনটা দূর করার জন্য আর কি আমরা এই রাউন্ডটা করেছি। এখানে আর কি অনেক ইজি থেকে কিছু কিছু চ্যালেঞ্জিং প্রবলেম আর কি মিক্স করে দেওয়া হয়েছে। তো এই কন্টেস্টে 18টা প্রবলেম আছে আমার যতদূর মনে পড়ে। তো 18টা প্রবলেমই আর কি ট্রাই করতে পারেন যাদের এই কনফিউশনটা আসছে। এবং যদি প্রবলেম গুলো খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয় যাচ্ছে এটা তো খুব হার্ড, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা আরেকটু প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করেন। এবং আমাদের তো এখানে
প্রতিটা সেশনেরই রেকর্ডিং, তারপর ক্লাস ম্যাটেরিয়াল সবকিছুই তো আমাদের হচ্ছে থেকে যাচ্ছে। তো তারপর কন্টেস্ট সবকিছুই। তো তারপরে হয়তো ফিউচারে ট্রাই করলে, কারণ তাছাড়া হয়তো বা দেখা যেতে পারে যে বেশি হার্ড জিনিস প্রথমে ট্রাই করতে গেলে তখন হয়তো মাথা ভ্যাবাচ্যাকা খেয়ে যে হয়তো জিনিসটা আর কি খুব ভালো দাঁড়াবে না আর কি। আর আমরা 4 জন মিলে আর কি একটা পিডিএফ ক্রিয়েট করেছি হচ্ছে STL স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এবং কিছু C++ এর জিনিস, যেমন হচ্ছে iOS বেস এসব, মানে বেসিক আর কি C++ নলেজের জন্য আর কি কি নলেজ থাকা দরকার একটা তো ওটার উপর একটা পিডিএফটা আমরা 4 জন মিলে করেছি। তো ওটা আর কি আমরা প্রোভাইড করব হচ্ছে এই সেশন শেষের সাথে সাথে ডিসকর্ড, গুগল ক্লাসরুম সব জায়গায়। তো এখন আমাদের টিমের সাথে পরিচয় হওয়া যাক। প্রথমে হলো নাফিস। নাফিস হলো লাস্ট ইয়ারে এসএসসি দিল, লাস্ট ইয়ার বলতে আর কি 2 মাস আগে। আর নাফিস লাস্ট ইয়ারে বাংলাদেশকে আইওয়াইতে রিপ্রেজেন্ট করেছে। নাফিসের অ্যাচিভমেন্টের মধ্যে হচ্ছে আইওয়াই 2021 এর ব্রোঞ্জ মেডেল এবং এলজিও 2021 এর ব্রোঞ্জ মেডেল রয়েছে। নাফিস বর্তমানে ক্যান্ডিডেট মাস্টার কোড ফোর্সেসে আর কি। হ্যাঁ, শিওর, কিছু বলতে চান? আচ্ছা আচ্ছা, আমার কি ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা আছে? একজন বলছে যে শুনতে পাচ্ছে না। তোমারটা ওকে আছে? ঠিক আছে ভাইয়া, শোনা যায় সব। ওকে ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের নেক্সট টিম মেম্বার যে জারিফ রহমান। জারিফ এই ইয়ার এসএসসি দিবে, আর মনে হয় 4-5 মাস পরই এসএসসি তার। তো জারিফের অ্যাচিভমেন্টের মধ্যে রয়েছে লাস্ট ইয়ারে সে এইচএসপিসি চ্যাম্পিয়ন হয়েছে এবং সাথে লাস্ট ইয়ারের আইওয়াই এর আনঅফিশিয়াল টিম মেম্বার ছিল। জারিফও কোড ফোর্সেসে ক্যান্ডিডেট মাস্টার, যদিও মাস্টারের খুব কাছেই ছিল, জাস্ট 3 রেটিং এর জন্য মাস্টার হতে পারেনি একবার। তো এটাই। আর তারপরে এটা হলো আমাদের সৌম্য। সৌম্য হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে ইয়াং। সৌম্য এবার নিউ 10 এবং সাথে সৌম্য বাংলাদেশের কোড ফোর্সেস হিস্ট্রিতে ইয়াংগেস্ট ইওলো হয়েছে এবং সাথে এই ইয়ারের ভিডিও ওয়াইজ যে প্রিলিমিনারি হয়েছিল সেটা ফার্স্ট রানার্স আপ হয়েছে। সৌম্য এখনো স্টিল ইওলো আর কি কোড ফোর্সেস। আর এটা হলো আমি। ঠিক আছে, তখন হচ্ছে ইম্পসিবল না। বললেন কেউ? ওয়েট, আচ্ছা, আর এটা হলো আমি। আমি লাস্ট ইয়ারে এসএসসি দিয়েছি, বলতে 2 মাস আগে। নাফিসেরই ব্যাচমেট। হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? ইম্পসিবল এর পরে লো ব্রেক করেন। জি, আচ্ছা, তো হচ্ছে আমি লাস্ট ইয়ারের আইওয়াই সিলভার এবং এলজিও সিলভার মেডেলিস্ট এবং আমি কোড ফোর্সেস এবার আর কি ইওলো আছি। তো এটাই হলো মোটামুটি আমাদের টিমের ডেসক্রিপশন এবং আমাদের হচ্ছে কোর্সের একটা ওভারঅল একটা ব্রিফ দেওয়া হলো। এবং এবার আমি হচ্ছে আমাদের সিলেবাস নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আশা করছি সবাই সিলেবাসটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে তো না? ওকে, তো ফারহান ভাইয়া, একটু জুম করবো। হ্যালো, আসসালামু আলাইকুম একটু ভাইয়া। জি বলেন। ভাইয়া একটু লাউড কি, মানে সাউন্ডটা কি বাড়ানো যায়? কারণ একটু কম আসতেছে, তো তো অনেক সময় আচ্ছা, শুনতে জি, আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, জি, আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে কথা? জি জি এবার জি বেটার? আচ্ছা, জি জি তো আচ্ছা, তো যদি সিপি কোর্সে আমাদের যেটা বললাম আর কি, প্রথমে আমাদের 16টা ক্লাস থাকবে। তো 16টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা আর কি যেটা স্ট্র্যাটেজিস এর ওপর বিভিন্ন ইস্যু, কম্পিটিটিভ প্রোগ্রামিং বিভিন্ন সাইডের, এবং তারপরে ক্লাসটা হবে সর্টিং এবং সার্চিং নিয়ে। প্রথম মোটামুটি আমরা যে কোনো লেভেলের প্রোগ্রামারদের জন্য আমরা ইন্ট্রোডাকশন ডে 7 পর্যন্ত আমরা যে কোনো লেভেল প্রোগ্রামারদের জন্য আমরা সাজেস্ট করতে পারি, কারণ হয়তোবা এগুলো সরাসরি যদি ইউজও না করতে পারেন, তারপরও দেখা যাবে যে এগুলোর কনসেপ্টটা রাখার কারণে অনেক প্রবলেমে অনেক হেল্প হতে পারে। তো আপনি যে রেঞ্জেরই প্রোগ্রামার হন না কেন, আপনাকে এটা সাজেস্ট করা যায়। তো আর আপনি যদি কোড ফোর্সেসে মোটামুটি রেগুলার প্রবলেম সলভ করে থাকছেন বা কিছু এক্সপেরিয়েন্স আছে, তাহলে আমরা মোটামুটি ডে 10 পর্যন্ত আর কি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি আমাদের এই সেশনগুলো করার জন্য। আর
তারপরে কি আমরা ডাটা স্ট্রাকচারে চলে যাচ্ছি। তো ডাটা স্ট্রাকচারের মধ্যে সেগমেন্টরি, তো বেসিক সেগমেন্টরিটা চাইলে, জি বলুন, একজন হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, তো তারপরে আর কি আমরা সেগমেন্ট ডাটা স্ট্রাকচার চলে যাচ্ছি। তো ডাটা স্ট্রাকচার একেবারে কমপ্লিট যারা স্টার্টার বা যারা হয়তো বা হচ্ছে নিউবি রেঞ্জে আছেন তাদের জন্য হয়তো আমি রিকমেন্ড করব না আমাদের টিমটা, কিন্তু হচ্ছে যারা আর কি পিউপিল বা সাইন আছে ওনারা হয়তো সেগমেন্টরিতে আসতে পারে। সেগমেন্টের বিভিন্ন ট্রিক্স আছে, এবং তারপর অ্যাডভান্স ডিপিটাও আমরা একটা কমপ্লিট বিগিনারদের জন্য রিকমেন্ড করছি না। এটাও হচ্ছে মোটামুটি হয়তো পিউপিল সাইন রেঞ্জ ওনাদের জন্য আর কি ইন্টেন্ট করা হবে এটাতে। আর স্কয়ার রুট ডিকম্পোজিশন, এটা হয়তো যারা আর কি ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনারা আছেন তাদের জন্য কতটুকু কাজে লাগবে আমরা জানি না, কিন্তু এটা আর কি মোটামুটি খুব ইউজফুল একটা ট্রিক আর কি হাই স্কুল স্টুডেন্টের জন্য, বেশি মানে ওয়াই কন্টেস্ট গুলোর জন্য। তো আর কি তাদের জন্য এটা হাইলি রিকমেন্ডেড আর কি স্কয়ার রুট ডিকম্পোজিশন। আর তারপরে ডে 16 আর কি আমরা গ্রুপ বাই কি করে আর কি আমরা কি করলাম আর কি মোটামুটি ওটা একটা সামারাইজ, এবং তারপরে কি করা যায় এবং আমাদের ফিউচারে কি করা হতে পারে সেটা নিয়ে আর কি একটা ব্রিফ আইডিয়া দেওয়া হবে। তো মোটামুটি এটাই আমাদের ফুল কোর্সের আইডিয়াটা। তো এখন আর কি, তো আমার মোটামুটি ব্রিফটা যেহেতু শেষ হয়ে গেছে, তো এখন সৌম্য আর কি আমাদের রিকমেন্ডেশন গুলো নিয়ে কথা বলবে। সৌম্য আসো? আচ্ছা, তাহলে সৌম্য স্টার্ট করো তুমি। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখন আওয়ার রেকমেন্ডেশন পার্টটা কন্টিনিউ করব। আচ্ছা, প্রথমে আসছে অনলাইন জাজ। অনলাইন জাজ সম্পর্কে তো আমরা সবাই জানি, এটা হলো এমন একটা ওয়েবসাইট যেখানে অনেকগুলো প্রবলেম থাকে এবং প্রত্যেকটা প্রবলেমের জন্য সাবমিশন মানে বাটন থাকে, ওখানে যদি সাবমিট করি তাহলে ওই মানে কোডটা টেস্ট করা হয় এবং ওইটার জন্য ভার্ডিক্ট দেওয়া হয়। অনলাইন জাজের মধ্যে অন্যতম আছে কোড ফোর্সেস, এডকোডার, এরকম অনেকগুলোই আছে। এর মধ্যে কোড ফোর্সেস হলো একটা অন্যতম ফেমাস অনলাইন জাজ। এখানে হাজার হাজার প্রবলেম আছে অনেক ডিফিকাল্টির উপর, আর এখানে রেগুলারলি কন্টেস্ট হয়ে থাকে। কন্টেস্ট গুলোর 3টা ডিভিশন আছে, ডিভিশন 1, ডিভিশন 2 এবং ডিভিশন 3। ডিভিশন 3 হলো মানে সায়েন্স পর্যন্ত পার্টিসিপেন্টদের জন্য রেটেড, ডিভিশন 2 ক্যান্ডিডেট মাস্টার পর্যন্ত, আর ডিভিশন 1 ক্যান্ডিডেট মাস্টারের উপর থেকে সবার জন্য রেটেড। প্লাস এডকোডার। এডকোডার হলো একটা জাপানিজ অনলাইন জাজ, এটাও মোটামুটি কোড ফোর্সেস এর মতোই। এটার মধ্যে অনেক ধরনের কন্টেস্ট আছে, যেমন এডকোডার বিগিনার কন্টেস্ট, এডকোডার গ্র্যান্ড কন্টেস্ট। এর মধ্যে এডকোডার বিগিনার কন্টেস্টটা বিগিনারদের জন্য অনেক হেল্পফুল। তারপর আছে ইউএসএসইও, এটা আসলে ইউএসএ কম্পিটিং অলিম্পিয়াডের জন্য একটা অনলাইন জাজ। এখানে বছরে 4টা কন্টেস্ট হয়, 4টা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে হয়ে থাকে, এবং প্রত্যেকটা কন্টেস্টের জন্য 4টা ডিভিশন আছে, যেমন ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। এখন ব্রোঞ্জটা হলো ইজিয়েস্ট, তারপর সিলভার, তারপর গোল্ড এবং তারপর প্লাটিনাম। প্রথমে ব্রোঞ্জ পার্টিসিপেট করতে হয়, যদি ব্রোঞ্জ পাস করতে পারি তাহলে সিলভার, সিলভার পাস করলে গোল্ড এবং গোল্ড পাস করলে প্লাটিনাম। কেউ কিছু বলছেন? এগুলো সব বাইরে গিয়ে করি, বাংলাদেশে। হ্যালো, কিছু বললেন কি আপনি? আপনি চাইলে হলো আমাকে হলো পার্সোনালি চ্যাটে মেসেজ করে দিতে পারেন, কারণ আপনার কথাটা স্পষ্ট আসছে না। তারপর আছে OJ.UZ, এটা হলো ওয়াই প্রবলেমের জন্য একটা অনলাইন জাজ। এখানে মোটামুটি বলতে গেলে সব ওয়াই প্রবলেমই আছে। CSCS, এটা আসলে বিভিন্ন টপিকের উপর অনেকগুলো প্রবলেম দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রবলেমের স্টেটমেন্টগুলো শর্ট এবং প্রবলেমগুলো খুবই ক্লাসিক্যাল। তারপর আছে হলো গিয়ে লার্নিং রিসোর্স, এর মধ্যে আছে USSCO.guide, এটা আসলে USSCO এর উপর ডিপেন্ড করে বানানো। ওই 4টা ডিভিশনের জন্য বিভিন্ন টপিক এবং প্রবলেম দেওয়া আছে, ওই এইগুলা থেকে শেখা যেতে পারে। এরপর আছে সিপি অ্যালগরিদমস, এখানে বিভিন্ন ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের উপর ডেসক্রিপশন এবং প্রবলেম দেওয়া আছে। এরপর আছে কোড ফোর্সেস এডু, এখানে মোটামুটি 4-5টা টপিকের উপর ভিডিও টিউটোরিয়াল এবং প্রবলেম দেওয়া আছে। এরপর আছে কোড ফোর্সেস ক্যাটালগ, এটা আসলে কোড ফোর্সের নতুন একটা ফিচার। এখানে কোড ফোর্সের যত ইউজফুল ব্লগ আছে ওইগুলোর একটা কালেকশন। এখানে বলতে গেলে ওইখানে মানে কেউ যদি কিছু নতুন কিছু শিখতে চান তাহলে ওই ক্যাটালগটা চেক করতে পারেন, ওখান থেকে জিনিসপত্র খুঁজে পাওয়া যেতে পারে। এরপর আছে সাফায়েতের ব্লগ, এটা হলো বাংলায় লেখা অন্যতম ফেমাস একটা ব্লগ, এখানে বিভিন্ন টপিকের উপর ডিসকাশন আছে। এরপর আছে বুকস, এটা হলো কম্পিটিটিভ প্রোগ্রামার হ্যান্ডবুক, হলো
এটা খুবই ফেমাস বুক, এটা আমি সবাইকে রেকমেন্ড করব পড়ার জন্য। আর আছে কম্পিটিটিভ প্রোগ্রামিং 3। এরপর আছে ইউটিউব চ্যানেল এরিক্টোড কে তো সবাই চিনেন। এরিক্টোড দুইটা চ্যানেল আছে, একটা এরিক্টো আর একটা হলো এরিক্টো 2। এখানে ওর বিভিন্ন কন্টেস্টের স্ট্রিম আর বিভিন্ন টপিকের উপর ডিসকাশন আছে। বর্ষা অ্যালগরিদমস লাইভ, এখানে বিভিন্ন টপিকের উপর ডিসকাশন আছে। তারপর আছে ডিসকর্ড সার্ভার, এদের মধ্যে বাংলাদেশ সিপি সার্ভার হলো বাংলাদেশের বিগেস্ট সিপি সার্ভার। এখানে সোলো কন্টেস্ট হয়ে থাকে এবং অনেক মানুষজন আছে, হেল্প চাইলে হেল্প করবে। এরপর আছে চিটাং জুনিয়র কোডার্স, এখানে এটা আসলে মামুন ভাইয়ের একটা ডিসকর্ড সার্ভার, এখানে মাঝে মধ্যে ক্লাস হয়ে থাকে এবং কন্টেস্ট হয়ে থাকে। তারপর আছে চেকলিস্ট, ওয়াই প্রবলেমের জন্য একটা চেকলিস্ট আছে, এখানে মোটামুটি বলতে গেলে সব ওয়াই প্রবলেমেরই একটা লিস্ট আছে আর কি। তারপর আছে বিডিআই প্রবলেমের জন্য গত মেবি 2019 ও 20 বিডিআই প্রবলেমে একটা প্রবলেম গুলো একটা জিমে স্টোর করা আছে আর কি, এই লিংকে গেলে প্রবলেম গুলা পাওয়া যাবে। আর এই শেষ। কারো কোন কোশ্চেন আছে? ভাইয়া এই হ্যাঁ হ্যালো সার্টিফিকেট তো আমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দিয়ে দেওয়া হবে। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। ওআই প্রবলেমস বলতে কি বোঝায়? ইনফরমেটিক্স অলিম্পিয়াডের জি জি। প্রবলেম গুলা। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর কেউ? আচ্ছা, তাহলে এখন ফাহান ভাই। হ্যাঁ, আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে দেখছি যে কিছু কোয়েশ্চেন করছো আর কি, যেমন সৌম্যকে একটা কোয়েশ্চেন করেছো। চিন্তা করো না, আমরা হচ্ছে সব কোয়েশ্চেনেই আসবো। আমরা লাস্টে আর কি একেবারে সেশনের লাস্টে একটা কিউএনএ সেশন রাখবো, তো সেখানে আর কি আপনাদের যত কোয়েশ্চেন থাকবে সবকিছু আর কি আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। এখন আর কি আপাতত সেশনটা আর কি আগে শেষ করা হোক। ওকে, আচ্ছা। তো এখন আমি যেটা আসবো আর কি কি মানে কোড ফোর্সেসে কি করে ইমপ্রুভ করা যায় আর কি। তো অনেকজনকে আমি দেখেছি এখন পর্যন্ত, মানে আমরা দেখছি যে হয়তো অনেক প্র্যাকটিস করছে কোড ফোর্সেসেন, বা অনেক প্রবলেম সলভ করেছেন, বা অনেক দিন ধরে কন্টেস্ট করছে, কিন্তু কোনো রিজনে হয়তো রেটিংটা বাড়ছে না যে অনুযায়ী এক্সপেক্ট করা যায়। কিন্তু অনেকে আবার দেখা যায় যে খুব অল্প কয়েকদিন কন্টেস্ট করেই হয়তো রেটিং অনেক বেড়ে যাচ্ছে। রেটিং বলতে আর কি আমি এখানে স্কিলকে রেফার করছি। তো এইটার রিজনটা কি, এবং এই জিনিসটাকে আর কি বোঝার জন্য আর কি আজকের এটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করছি আমি। প্রথমে হলো স্টার্টার, যারা যারা একেবারে কমপ্লিট স্টার্টার তাদের কি কি করা উচিত, যারা হলো নিউবিজতে আছেন ওনাদের কি করা উচিত, এবং যারা পিউপিল বা সাইড রেঞ্জে আছে ওনাদের কি করা উচিত আর কি। তো সবারই আর কি ভাগ করছি আর কি কিরকম প্র্যাকটিস করা উচিত, কমন মিস্টেক কি কি আছে, এবং ওই রেঞ্জে থাকলে আর কি 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 টপিক শেখা উচিত আর কি। তো যদি আমি স্টার্ট করি, তো প্রথমে স্টার্টার, যারা একেবারে কমপ্লিট স্টার্টার, আপনি যদি একটা কোনো ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন তাহলে তো ভালো। তো ল্যাঙ্গুয়েজ যদি ওটা সি প্লাস প্লাস তো খুবই ভালো, যদি সি প্লাস প্লাস না হয় তাহলে আমি হাইলি রিকমেন্ড করব যে সি প্লাস প্লাসে শিখে ফেলার জন্য, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি প্লাস প্লাস একটা হিউজ অ্যাডভান্টেজ দেয়, সেটা হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারবে না আমাদের। এবং আচ্ছা ধরলাম এখন হচ্ছে আচ্ছা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখে ফেলেছেন, এখন এখন যেটা করবেন ইমপ্লিমেন্টেশন প্রবলেম সলভ করবেন কোড ফোর্সেস থেকে। এটার মূল উদ্দেশ্য হবে ইমপ্লিমেন্টেশন স্কিলটা ডেভেলপ করা। তো ইমপ্লিমেন্টেশন প্রবলেমটা কিভাবে সলভ করবেন, তো আপনি কোড ফোর্সেসে যাবেন, যে প্রবলেম সেটে যাবেন, যে মোস্ট সলভ দিয়ে সর্ট করবেন। সর্ট করার পরে দেখবেন যে কিছু কিছু প্রবলেম আছে শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন লেখা, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ভাই স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? শেয়ার তো হওয়ার কথা, শেয়ার হচ্ছে না। হ্যাঁ, শেয়ার করা আছে। দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা নাফিস, সৌম্য, তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমার তাহলে মনে হয় আপনার ইন্টারনেটের সমস্যা আছে। কথা অনুযায়ী একটু ভিডিও স্লো আসতেছে, এটাই।
ও আচ্ছা, তাহলে আমি একটু না স্লো আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো তাহলে আর কি এবার তো মনে হয় মোটামুটি আমরা কোড ফোর্সেসের পেজটাতে আছি। তো এখানে আর কি কিছু কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন ট্যাগ দেয়া আছে। তো যেসব প্রবলেমে শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন ট্যাগ দেয়া আছে আর কি, শুধুমাত্র সেই সব প্রবলেম গুলো আর কি করতে থাকবেন। এভাবে আর কি 150টা প্রবলেম আর কি সাজেস্ট করছি করা। এটা আর কি শাকিল ভাইয়া, একটা বড় ভাইয়া, উনি আর কি আমাকে প্রোগ্রামিং এর শুরুতে আর কি সাজেস্ট করছিলেন, এবং এটা আর কি বেশ ভালোই আর কি হেল্পফুল ছিল। যে তারপরে আর কি যেটা করবেন আপনারা, অন্যের ইমপ্লিমেন্টেশন গুলো দেখবেন। আপনি হয়তো বা একটা প্রবলেম সলভ করলেন, সলভ করার পরে মনে হলো যাচ্ছে এটা তো এসি হয়ে গেছে, স্কিপ, তা না, আরেকজনের ইমপ্লিমেন্টেশন দেখেন। হতে পারে যে আপনার ইমপ্লিমেন্টেশনের থেকে আরেকজন ইমপ্লিমেন্টেশন আরো বেটার ছিল, ওখান থেকে শেখা যাবে। তো আপনি হতে পারে যে আমি যেমন একটা ফ্রেন্ড লিস্ট তৈরি করে ফেলেছি অনেক ভালো ভালো প্রোগ্রামারদেরকে নিয়ে, তো আপনি ওরকম তৈরি করতে পারেন। বা কোড ফোর্সেস এর র্যাঙ্ক লিস্টে যে টপ যারা আছে তাদের সাবমিশন গুলো দেখলেন, যে তারা কি 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 সাবমিট করছে, মানে কোড গুলোতে কি কি লিখেছে আর কি, কিভাবে কোডটা করেছে। এখান থেকে আর কি অনেক ভালো ইমপ্লিমেন্টেশন স্কিলটা ভালোই ডেভেলপ করা যাবে। এবং এ পর্যায়ে আমি বলবো যে এসটিএল ও শিখে ফেলার কথা, কারণ এটা খুবই হেল্পফুল হবে যদি হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশনকে আপনারা নিট করতে চান। এবং অনেক প্রবলেম আসলে এটা ছাড়া সলভই করা সম্ভব না। এবং তারপরে ভাইয়া, আরেকটা জিনিস, এসটিএল টা কি একটু কি বলবেন? আচ্ছা, এসটিএলটা হলো স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। এটা সম্পর্কে আর কি তাসিম ভাই এটা নিয়ে একটা ক্লাস অলরেডি নিয়েছিলেন, তো ওটার রেকর্ডিংটা আমরা প্রোভাইড করবো। এবং সাথে আর কি আমরা 4 জন মিলে একটা পিডিএফ ও ক্রিয়েট করেছি। তো ওই পিডিএফটা পড়লে আর কি আপনাদের মোটামুটি পুরোটা আইডিয়া হয়ে যাওয়ার কথা যে এসটিএল আসলে কি এবং কিভাবে করতে হয়। ওটা ক্লাস শেষে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আচ্ছা, তো তারপরে তারপরে হলো আমরা ডিবাগিং স্কিল মানে কি, তোমরা একটা কোড করলে, আপনারা কোড করার পরে কোডে কিছু ভুল থেকে গেল, যে ভুলটা করানো হয়তো বা আপনার রং অ্যান্সার আসছে, বা রান টাইম এরর হচ্ছে, বা কিছু কোন একটা সমস্যা হচ্ছে, মানে সহজ কথা ঠিক আউটপুট আসছে না। তো বাগ থাকবেই, এটা যতই বড় প্রোগ্রামার হয়ে যাক না কেন, টুরিস্টও ডিবাগ করে। তো হচ্ছে ডিবাগিংটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল। বাগ থাকবে, বাগগুলোকে খুব কুইকলি ফাইন্ড আউট করতে হবে কোন কোন জায়গায় আছে। তো ডিবাগিং স্কিলটাকে ইমপ্রুভ করা খুব জরুরি। দেখা যাবে যে আপনার মাথায় হয়তো আইডিয়া চলে আসলো, কোডও করে ফেললেন, সবকিছু 10 মিনিটের মধ্যে ডিবাগ করতে 1 ঘন্টা লাগালে, তাহলে কিন্তু হলো না জিনিসটা। ডিবাগের স্কিলটা ভালো থাকলে হয়তো ডিবাগ আরো 5 মিনিট করে 15 মিনিটে সাবমিট দিতে পারছিলেন। এক্সকিউজ মি, জি বলেন। জাস্ট বলতে চাচ্ছিলাম যে আপনারা যে লিখেছেন লার্ন বেসিক এসটিএল, এটা তো অনেক একটা ভেগ স্টেটমেন্ট, তো একটু বেসিক এসটিএল এর একটা লিস্ট প্রোভাইড করলেও ভালো হতো। জি, মানে আপনাদেরকে আমরা একটা হচ্ছে পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ এ যা যা আছে এসটিএল এর উপরে ওগুলোই মোর দেন এনাফ আমাদের কাছে মনে হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হলো আমরা ডিবাগিং স্কিলের ক্ষেত্রে যেটা বলছিলাম আর কি, ডিবাগিং স্কিলটা কতটা ইম্পর্টেন্ট, তো এটাকে আর কি ইগনোর করা যাবে না। কোড এসি হয় মূল কথা না, মূল কথা হলো স্কিল ডেভেলপ করা, স্কিলটাকে মেন জিনিসে ফোকাস করে বাকি কাজ করা উচিত। এখন এই সময়টাতে কমন মিস্টেক কি কি, এই সময় দেখা যায় যে আচ্ছা আমি একটা প্রবলেম পাচ্ছি না, এডিটোরিয়াল লিখি, আরেকজনের কোড লিখি, আচ্ছা টেস্ট কেসটা দেখি কোন টেস্ট কেসের রং হয়েছে। না, এগুলো কিছুই করা যাবে না, কারণ এগুলো করলে যেটা হবে, এডিটোরিয়াল দেখলে যে থিঙ্কিং স্কিলটা আছে এটা ডেভেলপ করবে না। বা অন্যের কোড দেখলে হয়তো বা কাইন্ড অফ কপি করাই হয়ে যাচ্ছে অন্যের কোড দেখা, কারণ আপনি নিজে চিন্তা করছেন না। বা টেস্ট কেস দেখা, টেস্ট কেস যেই টেস্ট কেসে রং এসেছে ওরকম টেস্ট কেস নিজে ক্রিয়েট করাটা একটা স্কিল, ডিবাগিং স্কিল। তো যদি টেস্ট কেস দেখেই ফেলে তাহলে কিন্তু আপনার ওই স্কিলটা ডেভেলপ করছে না। তো এই পর্যায়ে কোনোভাবেই এডিটোরিয়াল আর টেস্ট কেস দেখবেন না। যদি কোনো প্রবলেম না পারেন স্কিপ করে যান, ফিউচারে এসে আবার যান। কারণ আপনারা প্রথম দিকে যে প্রবলেমগুলো সলভ করবেন সেগুলো তো আমরই এমন কোনো কঠিন আইডিয়া লাগে না, যার জন্য হয়তো বা এডিটোরিয়াল না দেখলে আইডিয়া পাওয়া যাবে না। মানে এটা হয়তো আপনাদের আয়ত্তের মধ্যে আছে, জাস্ট প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ হয়নি বলে এটা হচ্ছে না। আর তারপরে প্রতি প্রবলেমে হয়তো বা 5-10 মিনিট দেখলেন, না আর করবো না, পারছি না, এরকম না, টাইম দেন, এনাফ টাইম দেন, বিভিন্ন ওয়েতে চিন্তা করেন, অনেক মানে কোন জায়গাটাতে চিন্তায় আটকাচ্ছে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। অনেক মাঝে মাঝে দেখা যায় যে 1-2 দিন ধরেও আমরা একটা প্রবলেমে পড়ে আছি। প্রবলেমে যত টাইম দিবেন তত প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ হবে। তো এনাফ টাইম দিতে হবে পার প্রবলেমে। এবং আরেকটা জিনিস, নিজেকে প্রথমে কম্পেয়ার করা যাবে না অন্যদের সাথে। এখানে কম্পেয়ার করতে কোনো স্টেপে কম্পেয়ার করতে না করছি তা না, কিন্তু প্রথমে করাটা ঠিক না, কারণ প্রথম দিকে দেখে মনে হবে ওয়াও সেটা 1 মিনিটে সলভ করছে, আমার তো এটা সলভ করতে 1 ঘন্টা লাগছে। আসলে জিনিসটা
মানে প্রথমে দেখে মনে হতে পারে যাচ্ছে ডিফারটা অনেক ভাস্ট, কিন্তু আসলে তা না। হচ্ছে এটা হলো সময়ের সাথে সাথে আপনারাই বুঝে যাবেন যে আসলে জিনিসগুলো আসলে ওরকম না। তো প্রথমে যদি কম্পেয়ার করে ফেলেন, প্রথমে হয়তো মোটিভেশন হারায় ফেলবেন, কনফিডেন্সটা হারায় ফেলবেন। তো প্রথমে মোটিভেশন হাইস্ট রাখতে হবে, কনফিডেন্টও হতে হবে আর কি খুব বেশি। তো এটা আর কি যারা একেবারে কমপ্লিট স্টার্টার তাদের জন্য আর কি আমাদের সাজেশন। এখন আর কি যারা আর কি নিউবিস উনাদের জন্য আর কি সাজেশন। তো যারা নিউবি উনাদের জন্য আমি বলবো যে মেন জিনিসটা হলো থিঙ্কিং স্কেলের দিকে ফোকাস করা, অন্য কোনো কিছু না, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কিচ্ছু না, জাস্ট চিন্তা করা শেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কোড ফোর্সেসে যদি আমরা প্রবলেম এ আর বি এর ক্ষেত্রে দেখি, ওখানে হার্ড ইমপ্লিমেন্টেশন কিন্তু খুব একটা আসে না। মানে আসে না তা বলছি না, মানে কিছু কিছু জায়গায় অনেক বড় বড় ইমপ্লিমেন্টেশন এসে, কিন্তু খুব রেয়ার ওগুলো। ইমপ্লিমেন্টেশনটা খুব শর্ট হয়। মেন জিনিস যেটা হয় চিন্তা করাটাই মেন ফোকাস থাকে তাদের জন্য। তো থিঙ্কিং স্কিলটাকে মেন রাখতে হবে। তোমার বেসিক কিছু ম্যাথ শিখতে হবে, যেমন হয়তো বা জিসিডি টিসিডি, এগুলো হয়তো বা আপনারা অলরেডি জানেন বেসিক ম্যাথ। তারপর বিটওয়াইজ অপারেশন গুলো, এন্ড, এক্সর, অর, এগুলো নিয়ে আর কি একটা ভালো আইডিয়া রাখতে হবে। লেফট শিফট, রাইট শিফট, তারপর বিট অন অফ, এগুলো নিয়ে আর কি মোটামুটি একটা ভালো আইডিয়া প্রয়োজন। ডিবাগিং স্কিলটা এই সময়ও খুবই জরুরি, কারণ দেখা যায় যে যারা নিউবি আছেন উনাদের বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় যে প্রবলেম ডিবাগ করতে অনেক টাইম লেগে যাচ্ছে, হয়তো আইডিয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। তো এই সময়টা তো ডিবাগিং স্কিলটাকে খুবই জোর দিতে হবে এটার উপর। আর এই সময় হচ্ছে সৌম্য কিছুক্ষণ আগে যে বইটা সাজেস্ট করছিল কম্পিটিটিভ প্রোগ্রামার্স হ্যান্ডবুক, সেটাকে আমি সাজেস্ট করবো যে এই সময় থেকে স্টার্ট করা পড়া। হয়তো বা অনেক কিছুই বুঝবেন না, হয়তো অনেক কিছুই হচ্ছে কোড করতে পারবে না, কোনো সমস্যা নাই। হচ্ছে আমরা ওটা প্রথমে পড়ছিলাম, এমনকি এখনো আমরা অনেক কিছু এখনো আমরা নিজেরাও কোড করতে পারি না, আমরা জাস্ট জানি ওই জিনিসটা এইভাবে কাজ করে। জাস্ট ওই জানাটুকু, এই জানাটুকুটাই অনেক প্রবলেমে অনেক হেল্প করতে পারে। তো এটাই আর কি। তো আর কমন মিস্টেকের মধ্যে প্রথমে বলবো যে খুব হার্ড ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের দিকে ঝুঁকে পড়া। কারণ দেখা যাবে যে প্রথম দিকে আসলে লাগেই না কিছু, হয়তোবা আমার ধারণা ক্যান্ডিডেট মাস্টার পর্যন্ত হতে গেলেও আসলে ওরকম হার্ড ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম, হয়তো সেগমেন্টারি কিছু হালকা পাতলা লাগছে, কিন্তু খুব হার্ড কিছু আসলে লাগে না। তো এটা যদি ইনিশিয়ালি কেউ করে, তাহলে আসলে দেখা যাবে যে তার চিন্তা ভাবনায় মানে একটা ব্যাঘাত আনে। যেমন একটা কথা একটা প্রবলেম আছে, যে প্রবলেমটাতে দেখলো যে আচ্ছা এই প্রবলেমটা তো সেগমেন্টারিতে কোড করে ফেলা যাচ্ছে, 2 ঘন্টা ধরে সেগমেন্টারিতে কোড করলো কষ্ট করে করে, কিন্তু হয়তো বা ওটা খুব ইজি একটা সিম্পল চিন্তার সলিউশন ছিল, যেটা হয়তো কোড করতে 5 মিনিট সময় লাগতো। তো জিনিসটা হলো এই চিন্তাতে একটা বাধা এনে দেয় বেশি হার্ড জিনিস প্রথমেই শিখে নিলে। তো খুব হার্ড কিছু আমরা রিকমেন্ড করবো না প্রথমে করা। তারপর ফাইটিং উইথ সলিউশন, মানে আমরা ধরেন একটা প্রবলেমে আপনি জানেন যে আচ্ছা এন স্কোয়ারের সলিউশন পাস করবে না, তারপরও আপনি কোড করছেন যে যদি পাস করে যায়, এটা করেন না। কারণ কোড ফোর্সেস অ্যাড কোডার বা বড় বড় যত জাজ আছে, তাদের ওখানে ভুলেও এসব কিছু পাস করবে না। তো যেই জিনিসটা জানেন যে আচ্ছা এটা কমপ্লেক্সিটির থেকে বেশি, মানে এক্সপেক্টেড কমপ্লেক্সিটি থেকে, সেটা কোড করেন না। বা হয়তো বা আপনি জানেন যে আচ্ছা এটা আইডিয়াটা রং আমার, হয়তো বা এখানে 2টা ইফ লাগাই দিয়ে হয়তো ঠিক হয়ে যেতে পারে, আচ্ছা এখানে জাস্ট আরো কয়েকটা ইফ এলস বা এখানে একটা লুপ করে, আপনি জানেন তো আপনার আইডিয়াটা রং, ওটার পিছনে এত কষ্ট করবেন কেন? এবং সাধারণত কোড ফোর্সেস অ্যাড কোডার বা ভালো ভালো যত কন্টেস্ট আছে, সব কন্টেস্টে ভালো সলভ প্রবলেম থাকে, যে এত একটা কঠিন একটা আইডিয়াকে প্রচুর ইফেলস দিয়ে ভাঙ্গা ভাঙ্গা সলিউশন খুব রেয়ার আর কি, এগুলো আসেই না। তো যদি আপনি বুঝেন একটা রং সলিউশন এবং সেটাকে যদি মনে হয় যে আরো 10টা ইফেলস দিয়ে ঠিক করা যাবে, আপনি স্টিলই রং, এটারই প্রবাবিলিটি বেশি। তো জাস্ট মাথাটা ওই চিন্তাধারাটা থেকে জাস্ট সরে যান, নতুন একটা চিন্তাধারায় আসার ট্রাই করে। এরপরে যেটা আসছে যে সেম আইডিয়াকে স্টিক করে থাকা, আপনি একটা জিনিস চিন্তা করে যাচ্ছেন একই ভাবে, ওইভাবে চিন্তা করতেই আছেন, কিন্তু ওইটা আপনার সলিউশন লিড করছে না, কোনো সলিউশনের ধারে কাছে নিয়ে আনছে না আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। তার মানে আপনি মোস্ট প্রবাবলি ভুলভাবে চিন্তা করছেন। পুরাটাকে অন্য ফ্রেমে চিন্তা করার ট্রাই করেন, অন্য ওয়েতে কি করে করা যায়, তাহলে হয়তোবা দেখবেন যে একটা সলিউশনের দিকে আপনারা এগোচ্ছেন। আর কনসিস্টেন্ট থাকাটা খুবই জরুরি এই সময়। কথার কথা আপনি 2 উইক অনেক প্র্যাকটিস করলেন, যে তারপর 2 উইকে কিছুই করলেন না, তো দেখা যাবে যে প্রথম 2 উইকে যা প্র্যাকটিস করেছে তার একটা বড় পার্সেন্টেজই বৃথা চলে যাবে আর কি। একটা সাউন্ড হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা
তো হচ্ছে এখন হচ্ছে চিন্তা চিন্তা ভাবনাগুলোকে খুব বেশি কমপ্লিকেটেড করা যাবে না, বা কোডকেও খুব বেশি কমপ্লিকেটেড করা যাবে না। ডিভিশন এ বি সি এগুলোতে খুবই সিম্পল সিম্পল চিন্তাধারা, খুবই সিম্পল সিম্পল কোড আসে যদি আপনার এডিটোরিয়াল দেখেন। কিন্তু অনেকেই থাকে যেগুলোকে অনেক কমপ্লিকেটেড ভাবে চিন্তা করা, তো একসেপ্টেড করছেন কিন্তু জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, যার জন্য আপনার টাইম লস যাচ্ছে। এটা আসলে অপটিমাল না কখনোই। তো এই জিনিসটা মাথায় রাখা উচিত। এখানে বেসিক ম্যাথসে এখানে কি আপনি নাম্বার থিওরি, কম্বিনেটরি সেগুলা বুঝিয়েছেন নাকি? বেসিক, হ্যাঁ জি, বেসিক ম্যাথস একটা সব ধরনেরই ম্যাথ সেকশনের হয়তো বা বেসিক আইডিয়াটা রাখা আর কি, মানে খুব ডিটেলস না আর কি, তার কম্বিনেটরিক্স এর বেসিক ধারণাটুকু এটুকুই আর কি। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। জি আহ, বলেন। সেটা হচ্ছে যে আপনি যে বললেন প্রবলেম সলভ করার কথা, তো দেখা যায় যে আমি একটা প্রবলেম আমার, মানে ওরা যেভাবে ঘোরায় পেঁচায় বলে ইসের মধ্যে, কোড ফোর্সেস এর মধ্যে, তো আমার দেখা যায় যে কি চাইছে অ্যাকচুয়ালি ওইটা আমার বুঝতে অনেক টাইম লাগে, কিন্তু একবার বোঝা হয়ে গেলে দেখা যায় আমার কোড করতে 5 মিনিট লাগতেছে বা লজিক বিল্ড করতে 5 মিনিট লাগতেছে। কিন্তু তাহলে আমি কোনোভাবেই এই যে সঠিকভাবে বুঝতে, টোটাল প্রবলেমটা কি চাইছে অ্যাকচুয়ালি ওইটা বুঝতে আমার অনেক টাইম লাগে, বিধায় দেখা যায় যে আমি কোনো কন্টেস্টে একটার বেশি প্রবলেম বা দুইটার বেশি প্রবলেম সলভ করতে পারি না। তো এটা থেকে আসলে কিভাবে করা যায় নিজেকে? আচ্ছা, তো আপনি মনে করেন একটা প্রবলেমের স্টেটমেন্ট দেয়া আছে, ওকে, আমি একটা উদাহরণ হিসেবে একটা স্টেটমেন্ট ওপেন করি। ধরেন একটা একটা তো হয়তো বা এই স্টেটমেন্টটা করছেন, আপনার তো এরকম হবে না যে আপনি পুরো স্টেটমেন্টের কোনো লাইনই বুঝেননি, হয়তো বা 2-3টা লাইন বুঝেননি বা 2-3টা জায়গা পার্ট বুঝেননি, এই হ্যাঁ, রিজনের কারণে হয়তো আপনার পুরো স্টেটমেন্টটা বুঝতে পারছেন না। প্রথম থেকে যদি কখনো এমন হয় যে মানে প্রথমে মানে দুই একটা ভাষা লাইন ভাষা দেখা করে, যায় যে বুঝি না। হ্যাঁ, তো তখন আর কি আপনি যেটা করবেন আর কি, যত পারা যায় আর কি ওই লাইনের দিকে ফোকাস করবে, যাচ্ছে যে কথা কথা এই লাইনটা বুঝতে সমস্যা হচ্ছে, এই লাইনটা কি মিন করছে, এই লাইনটা টেস্ট কেস গুলো দেখলে টেস্ট কেস কি দিয়ে আছে, নোট সেকশনও থাকে। আর যদি আপনার বুঝতে একান্তই খুব সমস্যা হয়, আপনার হাতে তো অলওয়েজ ক্ল্যারিফিকেশন অপশনটা আছে, ক্ল্যারিফাই করতে পারেন যাচ্ছে এই জিনিসটার মানেটা কি মিন করছে, বা কনসিস্টিং অফ জিরোজ এন্ড ওয়ান বলতে আসলে মানে এটা কি মিন করছে আর কি, সরাসরি আপনি ক্ল্যারিফিকেশনে করতে পারেন। আর বেশিরভাগ সময় ওনারা বেশ হেল্পফুল হয় এবং সাথে সাথে মোটামুটি রিপ্লাই দিয়ে দেয় এটার কি সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি নিউবি যারা আছেন ওনাদের জন্য। তো এখন আর কি যারা পিউপিলস বা স্পেশালিস্ট হয়ে আছে, তো ওনাদের জন্য প্রথম যে জিনিসটা বলবো, ইমপ্লিমেন্টেশনটাকে খুব শর্ট করতে হবে। কারণ আপনাদের এখন হয়তোবা ডিভিশন 2 এর বি বা সি এক চলে আসছে, ওইসব প্রবলেম গুলোকে অনেক ওয়েতে কমপ্লিকেট করা যায় এবং প্রতিটা কমপ্লিকেশনের ইমপ্লিমেন্টেশন হয়তো অনেক কিছু কিছু অনেক বড় হয়ে যেতে পারে ইমপ্লিমেন্টেশন। তো ইমপ্লিমেন্টেশনটাকে শর্ট করাটা মাথায় রাখবে, সলভ করাটা মেন জিনিস না, শর্ট ইমপ্লিমেন্টেশনটাকে শর্ট এবং নিট করতে হবে, কারণ তাছাড়া ডিবাগ করতে করতে কন্টেস্ট শেষ হয়ে যাবে আর কি। আর এই পর্যায়ে এসে মানে বেসিক ডিপিআর গ্রাফ থিওরিটা মোটামুটি একটা মাস্ট হয়ে যায়, কারণ আসে আর কি। এবং তারপর আরেকটা জিনিস যেটা বলবো, 2 পয়েন্টার্স, এটাতে হয়তো অনেকে হচ্ছে ফ্যামিলিয়ার না যে এই জিনিসটা কি। তো এই 2 পয়েন্টার্সটা হচ্ছে আপনারা কোড ফোর্সেসে যে 2 পয়েন্টার স্ট্যাক দিয়ে প্রবলেম সলভ করতে পারেন। তো এই ট্রিক্সটা আর কি আমি যখন পিউপিল ছিলাম তখন এইটা শেখার ফলে আমি একটা হিউজ বুস্ট পেয়েছিলাম। অনেক প্রবলেমই ওইটার চিন্তাধারাকে ব্যবহার করে অনেক হার্ডার প্রবলেম সলভ করে ফেলতে পারছিলাম। অনেক কিছুতে এই জিনিসটা একটা হিউজ বুস্ট দিতে পারে। তো আমি বলবো যে এই 2 পয়েন্টারটার উপরে আলাদা করে হয়তো 20-30টা করে প্রবলেম সলভ নিজেরা যদি করেন, তাহলে হয়তো একটা মানে ইউনিক একটা স্কিল সেট তৈরি হবে, যেটা কন্টেস্টে বেশ একটা ভালো অ্যাডভান্টেজ প্রোভাইড করবে। আর তারপরে আসছে ফাস্ট সলভিং। কোড ফোর্সেসে ফাস্ট সলভিং কে হাইলি রিওয়ার্ড করে। এটা কি মিন করছি, আপনি যদি কোড ফোর্সেসে এ আর বি যদি কুইকলি সলভ করতে পারেন, আপনারা কিন্তু মোটামুটি স্টেবল সায়ান হয়ে যেতে পারবেন। এটা আমি আচ্ছা, এটা নিজে হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা, তো দেখেন আমি জাস্ট যখন আমার রেটিং কত হয়েছে, 1500 যখন টাচ করেছে আর কি, তখন জাস্ট মানে মানে এখানে এখানে ধরেন, তো
জাস্ট আমি 2টা কন্টেস্টে 3টা করে প্রবলেম সলভ করেছিলাম, বাকি সরি 2-3টা আর কি। আচ্ছা এই জায়গাটাতে মানে 2টা প্রবলেম এটাতে করে কিন্তু আমি মোটামুটি হচ্ছে স্টেবল ক্যান্ডিডেট মাস্টার হয়ে গেছে আর কি, 2টা করে প্রবলেম সলভ করে করে। এবং এটা সলভ করার আমাকে বেনিফিটটা কে দিয়েছে হলো খুব দ্রুত সলভ করা। তো দ্রুত যদি কেউ সলভ করতে পারে কোড ফোর্সেস এর এ আর বি, তাহলে দেখা যাবে যে তার র্যাঙ্ক মানে অনেক উপরে থাকবে, দেখা যাবে যে কয়েক হাজার র্যাঙ্ক উপরে চলে যাচ্ছে। তো দ্রুত সলভ করতে পারলে এটা খুবই ভালো আর কি। এবং আরেকটা জিনিস, কথার কথা আপনি নিজে থেকে একটা আইডিয়া বের করছেন, নিজে থেকে কোড করছেন, নিজে থেকেই সাবমিট দিয়ে অ্যাকসেপ্টেড করলেন। তো এখন বিষয়টা হলো কোডের পার্টটুকুটা তো আগে বলছি, ডিবাগিং স্কিল কি করে ইমপ্রুভ বা কিছু। তো চিন্তার কথাগুলি আপনি মনে করেন নিজের থেকে কিন্তু একটা 50 মিনিট একটা আইডিয়া বের করছেন, তো ওই আইডিয়া কিন্তু আপনার মাথায় আসলে 5 মিনিটে আসার কথা। তো বাকি 45 মিনিট কেন ওয়েস্ট হয়েছে? হয়তো বা ভুল ভাবে চিন্তা করেছেন, বা ভুল সাইডে ভুল ফ্রেমে দেখছেন, বা প্রবলেম বুঝতে ভুল হয়েছিল, বা এরকম কিছু একটা রিজনে হয়তো বা আপনার চিন্তাতে সমস্যা হয়েছিল। তো ওগুলোকে ফাইন্ড আউট করে যে কি চিন্তা করার জন্য, কিভাবে চিন্তা করার জন্য আমার এতক্ষণ লাগছে সলিউশনটা বের করতে, ফিউচারে যেন সেম মিস্টেকটা যেন রিপিট না হয়। তাহলে দেখা যাবে যে এভাবে ধীরে ধীরে করতে করতে, এটা তো 1-2 প্রবলেম সলভ হবে না, হয়তো কয়েকশো প্রবলেম এভাবে সলভ করলেন, তারপরে আপনি নিজের মধ্যে ডিফারেন্সটা পাবেন যে প্রবলেম দেখার সাথে সাথে সলিউশন হয় পেয়ে যাচ্ছেন, না হয় পাবেনই না আর কি, এডিটোরিয়াল দেখতে বাধ্য হতে হচ্ছে। তার জন্য তখন নেক্সট পয়েন্ট হলো এডিটোরিয়াল। তো এখন আর কি আপনারা এডিটোরিয়াল দেখা স্টার্ট করতে পারেন, কিন্তু এডিটোরিয়াল শুধুমাত্র তখনই দেখবেন যখন অনেকক্ষণ ধরে প্রবলেমটাতে আটকায় আছেন এবং আর অন্য কোনো সলিউশনে যেতেই পারছেন না, আর মানে কোনো হোপই নাই অন্য কোনো সাইডে যাওয়া, তখনই শুধুমাত্র এডিটোরিয়াল দেখলে। এবং তার উপরে আরেকটা জিনিস করা যায়, যেটা হচ্ছে আমরা করতাম, অন্যের কোড দেখতাম। অন্যের কোড দেখলে মোটামুটি দেখা যায় যে ওরা কিভাবে চিন্তা করে এসেছে, ওরা কিভাবে সলিউশনটাতে অ্যাপ্রোচ করেছে, এটা দেখলে অন্যের আইডিয়া গুলো, অন্যের থিঙ্কিং প্যাটার্ন গুলো নিজের মধ্যে আনা যায়। এবং এই থিঙ্কিং প্যাটার্ন গুলো আর কি ফিউচারে অন্য প্রবলেমে আর কি বেশ ভালো কাজে দিবে। দেখো কমন মিস্টেক, এখানে প্রথম কমন মিস্টেক হলো যে আমার আইডিয়া ঠিক, মানে আপনি একটা কোড করলেন, আপনি মোটামুটি শিওর যে আমার এটা এই কনস্ট্রাকটিভ আইডিয়াটা হওয়া উচিত, এটা হচ্ছে না কেন, নিজের আইডিয়াকে ঠিক বের করে ডিবাগিং এর পিছনে লেগে গেছে। তা না, আপনি একবার হলো চিন্তা করে দেখেন যে আমার আইডিয়াটা কি রং হতে পারে কিনা, আমি কি কিছু বাদ দিচ্ছি কিনা, আমার কি কোনো কর্নার কেস আছে কিনা। আপনার রং অ্যান্সার হওয়া মানে আপনার প্রথম ফোকাস হবে যে আমার এই আইডিয়াটাকে ভুল প্রমাণ করতে হবে, এটা না যে আমার আইডিয়াটাকে ঠিক প্রমাণ করতে হবে। ভুল যদি প্রমাণ করতে না পারেন তাহলে হয়তো একটা মোটামুটি অ্যাজাম্পশন আনতে পারেন যে আচ্ছা আমার আইডিয়াটা ঠিক, কিন্তু আপনার মাইন্ডসেট কিন্তু ফুললি রাখতে হবে যে আমার আইডিয়াটা ভুল, এটাকে আমার ভুল প্রমাণ করেই ছাড়তে হবে। এটা যে তারপরে একটা প্রবলেমকে একটা ক্লিয়ার ধারণা ছাড়া আর কি, মানে কথার কথা আপনি কন্টেন্টে একটা প্রবলেম সলভ করলেন বা একটা এডিটোরিয়াল দেখে একটা প্রবলেম সলভ করলেন ঠিকই আছে, কিন্তু একটা ঝাপসা ঝাপসা ধারণা আছে যে আচ্ছা এটা কি করে হলো, কেন হলো। প্রবলেমটাকে তখনই স্কিপ করে যেন না, প্রবলেমটাকে ভালো মতো এডিটোরিয়াল দেখেন, অন্যের কোড দেখেন, প্রয়োজন হলো অন্য যারা ওই প্রবলেমটা সলভ করেছে ওনাদের সাথে কথা বলে দেখে তারা কি করে চিন্তা করেছে। কারণ আপনার উদ্দেশ্য কিন্তু স্কিল ডেভেলপ করা। যদি আপনারা যদি সেম টাইপের প্রবলেম যদি ফিউচার কন্টেস্টে নাই পারে, তাহলে কিন্তু ওই প্রবলেমটা এসি করা আর না করা কিন্তু মোটামুটি সেম জিনিসই। তো এর জন্য আর কি কোন প্রবলেমকে তখনই মুভ অন করবেন এসি করে যখন ওই প্রবলেমটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকবে। সেম মিস্টেক রিপিট করা যাবে না। কথা আপনি একটা কন্টেস্টে হচ্ছে ইন্টিজার দিয়ে কোড করেছেন, রং অ্যান্সার আসছিল, পরে দেখলেন যে আসলে ওটা লং মিলে হয়ে যেত, কারণ অ্যান্সার অনেক বড় হতে পারত। তো এই জিনিসটা সবাই রিপিট করে স্টিল এখন অনেকেই, কিন্তু তারপরও এই ধরনের যে কমন মিস্টেক গুলো আছে এগুলো বেশি রিপিট করা যাবে না। এগুলো মিস্টেকের কিন্তু ডোমেনটা খুব ছোট, আপনার কিন্তু বেশি ওয়েতে মিস্টেক করার নাই। তো হয়তোবা মোটামুটি 4-5 মাসের এক্সপেরিয়েন্সের মধ্যে একটা হিউজ ভ্যারাইটির অফ মিস্টেক আপনি অলরেডি ফ্যামিলিয়ার হয়ে যাবেন যে এই মিস্টেক গুলো করা যেতে হয় আর কি কম্পিটিটিভ প্রোগ্রামিং। তো ওই মিস্টেক গুলো যদি রিপিট না করেন তাহলে কিন্তু চিন্তা করে দেখেন আপনি কিন্তু অনেকটা ফ্ললেস হয়ে যাচ্ছেন, আপনার আর ভুলই হচ্ছে না। তো হিউম্যান তো পারফেক্ট না, ফলে স্টিল কিছু রিপিট হবে, কিন্তু ওটাকে যত দূর করা যায় মিনিমাইজ করতে হবে সেম মিস্টেক গুলোকে। আর এক প্রবলেমে বেশিক্ষণ আটকে থাকা যাবে না। এই সময় যারা আছেন আর কি, যারা পিউপিল বা স্পেশালিস্ট, ওনারা যে ক্যাপাসিটি থাকবে 2 বা 3টা প্রবলেম সলভ করার জন্য একটা কন্টেস্টে। তো কথা এ নাম্বার প্রবলেমে 5টা রং অ্যান্সার হয়েছে, তারপরে এই নাম্বারই পড়েছেন না, আপনি বি আর সি একবার পড়ে দেখেন অ্যাটলিস্ট, ওটা সলভ করতে পারবেন নাকি, ওটা সলভ করতে পারলে সলভ করে নেন। সেম প্রবলেমে যদি পুরো কন্টেস্ট ধরে আটকে থাকেন তাহলে মানে খুবই বাজে একটা পরিস্থিতি হবে আর কি।
আর সেম ওয়েতে যেটা বলছিলাম আর কি চিন্তাধারার ক্ষেত্রে, সেম ওয়েতে বারবার চিন্তা করা যাবে না। যতদূর পারবেন আইডিয়া না আসলে ডিফারেন্ট ফ্রেমে চিন্তা করার চেষ্টা করবেন, ডিফারেন্ট হচ্ছে ফর্মুলা দিয়ে, ডিফারেন্ট ভাবে। তো এটা আচ্ছা, তো এটাই আর কি মোটামুটি ছিল। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে মানে এটা নিয়ে, যে কোনো কিছু নিয়ে আর কি? ভাই ফার্স্ট সলভিংটা কিভাবে ইমপ্রুভ করব? ফার্স্ট সলভিংটা যেটা বললাম আর কি, ফার্স্ট সলভের তো দুইটা পার্ট আছে, একটা হলো থিঙ্কিং আর একটা হলো কোডিং। তো কোডিং যে পার্টটা আছে সেটাতে তো আপনাকে হচ্ছে টাইপিং স্পিড খুব একটা ম্যাটার করে না, আসলে আপনার ডিবাগিং স্কিলটা আসলে মেইনলি ম্যাটার করে, এবং ইমপ্লিমেন্টেশন নিড করতে পারছেন কিনা। তো এই দুইটাতে ফোকাস করলে আপনার কোডিং পার্টটা গেল। আর থিঙ্কিং পার্টটাতে যেটা বলছিলাম আর কি, যে একটা আইডিয়া কথার কথা আপনি 50 মিনিটে বের করেছে, কিন্তু আইডিয়াটা তো আপনি নিজেই বের করেছেন, তাই না? আপনার নিজের ব্রেনই বের করেছে, তো ওটা আরো আগে কেন বের করতে পারলো না? অবশ্যই ভুলভাবে চিন্তা করেছেন, অবশ্যই একইভাবে অনেকক্ষণ ধরে চিন্তা করেছেন, বা অবশ্যই জিনিসকে কমপ্লিকেটেড করেছেন। ফিউচারে ওটা রিপিট না করা, নিজের ভুলগুলো থেকে বের করে আসা। তো এই দুইটা সেক্টরকে ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি ডেভেলপ করেন তাহলে দেখবেন যে ওভারঅল স্পিডটাও বেড়ে যাবে আর কি। সলভ এসটিএল শেখানো হবে? এসটিএলটা তাসিম ভাই যেহেতু অলরেডি একটা ক্লাস নিয়েছেন, এবং ভাইয়া খুবই সুন্দর ক্লাস দিয়েছে, মানে ওনার ধারে কাছে ক্লাস নেওয়ার ক্যাপাসিটি আমাদের কারণ নাই। তো ওই রেকর্ডিংটা দেওয়া হবে, এবং সাথে আমরা একটা পিডিএফও ক্রিয়েট করেছি। ওই পিডিএফ মানে ক্লাস না করে আমার ধারণা পিডিএফ পড়লেও আর কি আপনারা এসটিএল শিখে নিতে পারবেন, এবং এসটিএল এর একটা কন্টেস্টও যেহেতু সেট করা হচ্ছে, তো আপনারা ওখানে প্র্যাকটিসও করে নিতে পারছেন। তো মোটামুটি আপনি এক সপ্তাহ তো সময় আছে, মোটামুটি এর মধ্যে আপনারা আয়ত্তে চলে মানে চাইলে আয়ত্তে আনা সম্ভব আর কি এটাকে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে ডিবাগিং স্কিলের বিষয়টা যেটা বললেন, অ্যাজ এ নিউবি ডিবাগিং স্কিলটা কিভাবে মানে শার্প করা যায় সেটা যদি আরেকবার বলতেন। আপনি বলছেন, বাট আমি ক্লিয়ার না, বা কিছু হয়তো বা মিস করছি, সো সেই কারণে আবার আস্ক করতেছি। আচ্ছা, ডিবাগিং স্কিলের জন্য আর কি সেম প্রথম জিনিস যেটা, সেম মিস্টেক রিপিট করা যাবে না আর কি। এবং ডিবাগিং এর ক্ষেত্রে আর কি কিছু কিছু ওয়ে আর কি নিজে থেকে বের করে আনা যায় আর কি। যেমন কথার কথা আপনার এই কোডটাতে কথা কথা রান টাইম এরর হচ্ছিল, ওকে, এখন কেন হচ্ছে বুঝছেন না, তো আপনি যেটা করলেন লাস্টের কোডটুকু মুছে দিলেন, রান করে দেখলেন, রান করার পরে দেখলেন যে আচ্ছা রান টাইম এরর আসছে কি আসছে না। যদি দেখেন যে আসছে, তার মানে নিশ্চয়ই আপনার ভুলটা এর মধ্যে কোনো একটা জায়গায় ভুল আছে, এইটুকু মুছে দেখলেন যাচ্ছে এখন আর রান টাইম এরর আসছে না, তার মানে আমার কোডের এইটুকু রিজনের কারণে কোনো রান টাইম এরর হচ্ছিল। এভাবে ধীরে ধীরে মুছে 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 দেখলেন যে আসলে আচ্ছা কোন জায়গাটাতে আমার রান টাইম এররটা হয়েছে, দুই জায়গাটা চিন্তা করে ফিক্স করলেন। তো এরকম আর কি বিভিন্ন জিনিস আর কি এক্সপেরিয়েন্সের সাথে সাথে আর কি আপনি ডেভেলপ করে ফেলবেন যে ডিবাগিং এর জন্য কি হতে পারে। এবং আরেকটা ডিবাগিং এর জন্য আরেকটা খুব বড় জিনিস স্ট্রেস সার্চ, ওটা নিয়ে নাফিস একটু পরে আর কি বিস্তারিত বলবে। তো স্ট্রেস সার্চ দিয়ে আর কি মানে প্রবলেমের আর কি কাউন্টার কিছু কিছু ছোট ছোট হচ্ছে কাউন্টার বের করা যায় আর কি। তো ওটা আর কি। আচ্ছা, জি বলেন। না আমার একটা কোয়েশ্চেন ছিল জাস্ট যে সিপিপি রেফারেন্সের উপর একটা ক্লাস নেওয়া যাবে, কারণ সিপিপি রেফারেন্সটা খুললে কিছু বুঝি না। সিপিপি রেফারেন্স থেকে আপনাদের করতে বলছি না, আমরা একটা নিজেরাই আর কি পিডিএফ করেছি, এবং ক্লাস তাসিম ভাই বাংলাতেই ক্লাস নিয়েছেন, মানে আমার মনে হয় যে ওটা মোর দেন এনাফ হবে আপনাদের। আর যদি বুঝতে কখনো কোনো সমস্যা হয় ডিসকর্ডে আপনাদেরকে বলতে পারেন, আমরা হয়তো আনঅফিশিয়ালি যে টপিকের উপর সমস্যা হচ্ছে আনঅফিশিয়ালি একটা ক্লাস নিয়ে নিলাম। না মানে আসলে ওই অফলাইন কন্টেস্ট গুলাতে মানে অফিশিয়াল কন্টেস্ট গুলাতে বলে যে সিপিপি রেফারেন্স ইউজ করা যাবে, বাট সিপিপি রেফারেন্সটা তো ইউজ করার মতো বুঝি না। ওটা আপনি হচ্ছে সিপিপি রেফারেন্স যেটা আছে, আমরা পিডিএফটার একটা ওভারভিউ আপনাদেরকে দিই আমি। তো হচ্ছে এটা হলো আর কি আমরা পিডিএফটা তৈরি করেছি। তো এখানে যেটা আছে আর কি সিপিপি রেফারেন্সে যা যা আছে মোটামুটি হচ্ছে এটারই আর কি বাংলা ভার্সন বলতে পারেন এটা। তো এটা যদি বুঝতে পারেন তাহলে হয়তো ওটাতে আর বুঝতে ফিউচারে সমস্যা হবে না আপনাদের। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, জি আচ্ছা এমনি কন্টেস্ট বাদে আপসলভের জন্য এই যে সিএফ এর ল্যাডার গুলো বা সিএসএস প্রবলেম সেট এগুলো কি রকম ইফেক্টিভ হবে? এগুলো আসলে প্রবলেম সলভিংটাই মেইন জিনিস। যদি আপনি প্রবলেম মানে যেখানে পান না কেন, আপনার যদি থিঙ্কিং স্কিলটা ডেভেলপ করে, আপনার যদি ডিবাগিং স্কিলটা ডেভেলপ করেন, ওটা যেটা যেখান থেকেই হোক না কেন সেটাই আপনার ইফেক্ট ফেলবে। তো
তো এটা আসলে ওগুলো মোটামুটি আমার ধারণা ভালো ইফেক্ট ফেলবে। ভাই স্পেশালিস্ট আমি বর্তমানে আছি তো লাইটোজের মিডিয়াম হার্ড যখন প্রবলেম সলভ করি তো সলভ করার সময় মানে মাথায় আইডিয়া আসে না, তো অন্যের কোড দেখে মোটামুটি কোড লিখতে হয়। এটা কি আসলে কোনো বেনিফিট করে নাকি? এখন বিষয়টা হলো যে আপনি অন্যের কোড দেখে একটা কোড লিখলেন, এটা কোনো কোনো ক্ষেত্রে হিউজ বেনিফিট ফেলতে পারে। কিরকম ক্ষেত্রে, যে আপনি কোডটা কি করেছে ওটা আপনি বুঝলেন ভালো মতো, এবং ওর সিমিলার ধারে কাছে কোনো প্রবলেম যদি ফিউচারে কন্টেস্টে আসে আপনি হয়তো বা ওটা একসেপ্টেড করতে পারছেন, তাহলে অন্যের কোড দেখাটা আপনার হিউজ একটা ইফেক্ট ফেলবে আপনার উপরে। কিন্তু যদি ওটা আপনি ভাষা একটা ধারণা রেখে যদি কোডটা দেখেন দিয়ে সাবমিট দেন, এবং কন্টেস্ট টাইমে যদি ধারে কাছে একটা প্রবলেম আসলে যদি একসেপ্টেড করতে না পারেন, তখন আবার ওটার ইফেক্ট নাই। তো পুরো জিনিসটা আর কি আপনার উপর নির্ভর করছে যে আপনি ওটাকে কিভাবে নিচ্ছেন আর কি। আমি এরকম করেছিলাম যে একটা প্রবলেম ছিল, অন্যের কোড দেখে আমি করে পরে কিন্তু ভাই যখন অন্য সেম প্রবলেম অন্য একটা কন্টেস্টে এসেছে তখন অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু মানে ওই কোডটা আসলে নিজে লিখি না, আগে যে অ্যাকসেপ্ট করেছে ওইটাই আসলে একটু আইডিয়া চেঞ্জ করে দিয়েছে। এটা কি আসলে বেনিফিট নাকি? আপনি কন্টেস্ট টাইমে আপনি যা করে এসি করতে পারবেন সেটাই তো আপনার বেনিফিট না। কন্টেস্ট টাইমে আপনার চিন্তা করতে হবে না, কন্টেস্ট টাইমে আপনার টার্গেট থাকবে এসি করা। প্র্যাকটিস টাইমের ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে স্কিল ডেভেলপ করা। জি ভাই, বুঝতে পারছি। কন্টেস্ট টাইমে আর কি যাই ভাবে কোড অনলাইন থেকে কোড কপি করতে পারলে তাও করবেন, মানে এসি করাই আপনার মূল উদ্দেশ্য। আচ্ছা ফারহান ভাই। জি জি ভাই, আমিও অনেকদিন ধরে মানে কন্টেস্ট করছি, বাট আমি তখন কন্টেস্টে কন্টিনিউয়াসলি মাইনাস খাইতেছিলাম। দেন ভাই চিন্তা করলাম কন্টেস্ট কিছুদিন স্টপ রাখি, স্কিল ডেভেলপ করে তারপর আবার কন্টেস্ট করি। এটা আপনার ওই যে পয়েন্ট অফ ভিউতে কি বলবে? এটা আমি রিকমেন্ড করব না, কারণ কন্টেস্ট দেয়া মানে স্টপ করে আসলে কোনো বেনিফিট খুব একটা আসে না। কারণ কন্টেস্ট কিন্তু আপনার মানে আপনি ধরেন হচ্ছে মনে করেন আপনি 2 মাস প্র্যাকটিস করলেন, মানে প্র্যাকটিস করলেন যে কন্টেস্ট দিলেন, এবং কন্টেস্ট দেওয়ার পরে 5 কন্টেস্ট পরে আপনার যা রেটিং আসবে, আপনি যদি পুরো পিরিয়ডটাতে কন্টেস্ট দিতেন আপনার ওই হচ্ছে 2 মাস 5 কন্টেস্ট পরে আপনার সেম রেটিংই থাকবে। আর কন্টেস্ট দিলে আর কি কন্টেস্ট থেকে অনেক ভুল মানে নতুন জিনিস শেখা যায় আর কি, বের করা যায় নিজে। তো ওটা হয়তো বা আরেকটা বেনিফিট দিতে পারে। তো হয়তো বা এই সময় যদি কন্টেস্ট গুলো করতেন তাহলে হয়তো বা আরো এক্সট্রা কিছু বেনিফিট পেতেন, যেগুলো হয়তো এখন মিস আউট করছেন। আচ্ছা, হ্যালো। আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে একটা প্রবলেম সেট রেডি করে দেওয়া হবে। জি জি, আমরা ভিজা যে একটা করে মানে ভিজা যে আমরা হচ্ছে একটা হচ্ছে প্রবলেম আর কি একটা রেডি রাখবো আর কি, একটা হচ্ছে কন্টেস্ট ওখানে আর কি থাকবে আর কি ওই ক্লাস টপিকের উপরে। আচ্ছা ভাই, আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছি তারা মানে কন্টেস্ট করার সময় মানে যখন প্র্যাকটিস করি, ধরেন কন্টেস্ট করলাম বা কোনো প্রবলেম প্র্যাকটিস করলাম, তো সেটাতে টাইম বেশি দিব নাকি কোনো টপিক নতুন টপিক শিখে সেই টপিক অনুযায়ী প্রবলেম সলভে বেশি টাইম দিব? মানে দুইটা একসাথে করতে গেলে আসলে মানে সময় অনেক ইয়ে হচ্ছে, মানে টাইম পাওয়া যায় না। আচ্ছা, তো এই জিনিসটা আর কি যেটা আমি করি মানে যেটা আর কি আমাদের সাজেশন সবাই করে আর কি, যে নিজের যেটা উইকেস্ট টপিক আছে সেটাতে সবচেয়ে বেশি ফোকাস করা, যেটাতে সবচেয়ে উইক। তো আপনি যদি একটা কোনো টপিক খুঁজে পান, ফাইন্ড আউট করতে পারেন যে আপনি কোন টপিকটাতে সবচেয়ে বেশি উইক, তাহলে আপনি ওই টপিকটার উপর সবচেয়ে বেশি ফোকাসড হবেন। এবং যখন দেখবেন যাচ্ছে ওই টপিকটাকে ফোকাস করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে আনবেন যার ওই টপিকটাতে আপনি সবচেয়ে স্ট্রংগেস্ট হয়ে গেছে, এইভাবে জিনিসটা কন্টিনিউ করতে থাকবে। এবং যখন দেখবেন যে আচ্ছা আমার মোটামুটি একটা ধারণা হয়েছে, এখন আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে রেটিং পুশ দেওয়ার জন্য বা কন্টেস্টে ভালো করার জন্য, তখন হয়তো বা আপনি র্যান্ডম অর্ডারে প্রবলেম সলভ করা শুরু করবেন। ভাইয়া জি ভাইয়া জি বলেন। আমাদের এই ক্লাসটা কতক্ষণ হবে ঠিক? এরপরে নাফিস আমাদের প্রায় হচ্ছে 3/4 হয়ে গেছে। নাফিস হচ্ছে আরেকটা সেশন নিবে, তারপরে আর কি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন হবে আর কি, পুরো ওভারঅল জিনিসটার উপর আর কি কম্পিটিটিভ প্রোগ্রামিং। মানে কতক্ষণ ক্লাসটা হবে? আর ধরো কত 30 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, এই ক্লাসটা কি 8টার দিকে নেওয়া যায়? 8টার দিকে বিষয়টা হলো যে আমরা হচ্ছে গুগল ফর্মে একটা দিয়েছিলাম, আপনি দেখছেন কিনা জানি না। তো
তো গুগল ফর্মে আর কি মোটামুটি 44% আর কি রেসপন্স করছে 9টায়, তো আমরা আর কি 9টায় তাই নেওয়ার ডিসিশন নিয়েছি। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো তাহলে ভাই, এখন একাডেমিক প্রেশার প্লাস কোডিং দুইটা কিভাবে প্যারালালি করা যায়? আচ্ছা একাডেমিক, আচ্ছা আমি আসলে একাডেমিকটা তো খুব খারাপ, তাই জন্য আর কি আমি এটা নিয়ে ধারণা নাই। নাফিস তো আবার ফার্স্ট ভাই, নাফিস আসো। আমি আসলে মানে একাডেমিক খুব বেশি একটা যে দেই এরকম না, মানে কি বলবো, দুইটা খুব বেশি আমি হচ্ছে যে বেশিরভাগ টাইম দিয়েছি হচ্ছে যে লাস্ট কয়েক বছর, তখন তো করোনার কারণে আমাদের একাডেমিকে খুব বেশি একটা প্রেশার ছিল না, তাই বলা যায় যে আমার অবস্থা প্রায় সেমই। আর আমি তো খুব মানে খুব ভালো স্টুডেন্ট না, তাই জন্য আর কি আমি আসলে একাডেমিকে খুব একটা টাইম দিই না আর কি, এখানে বেশি আচ্ছা ভাইয়া, জি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য কি কি টাইপের ম্যাথমেটিক্স, মানে এসএসসি এইচএসসি লেভেলের কোন কোন ম্যাথমেটিক্স বা এর বাইরে ক্যালকুলাস বা অন্য কি কি লাগতে মানে পারে এগুলো যদি কিছুই লাগবে না আপনাদের ম্যাথের মধ্যে আপনার নাম্বার থিওরি লাগবে, নাম্বার থিওরি আবার যে নাম্বার থিওরি আপনারা এসএসসি বা এইচএসসি তে করেছেন ওগুলোও লাগবে না হয়তো বেশিরভাগ, যা যা লাগবে সেগুলোর উপর একটা ক্লাস থাকবে। আর কম্বিনেটরিক্স লাগে, কম্বিনেটরিক্স এর উপর তাসিম ভাইয়া ক্লাস নিয়েছেন একটা, তো ওই ক্লাসটা করলে আর কি মোটামুটি ফুল আইডিয়া করে ফেলতে পারবেন যে কি কি করতে হবে আর কি। মোটামুটি এই দুটো টপিকে আর কি মেন আর কি ম্যাথে ক্ষেত্রে, আর আসলে ওরকম কিছু লাগে না। কম্বিনেশন পারমুটেশন এই অংশটার কথা বলছেন নাকি? জি কম্বিনেটরিক্স, জি। আচ্ছা আচ্ছা, ও থ্যাংক ইউ। কোডিং স্কিল বাড়ানোর বুদ্ধি কি? আচ্ছা, এটা তো সেশন শুরু করা যায় না এখন তো, মানে লাস্টে তো কোশ্চেন অ্যানসারের জি জি আচ্ছা তাই করি তাহলে। নাফিস তাহলে তুমি কন্টিনিউ করো এখান থেকে, পরে এখানে লাস্টে আরেকটা কোশ্চেন অ্যানসার সেশন হবে আর কি, সেখানে আর কি যারা যারা আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি জি আচ্ছা, আইওআই ফর্ম হচ্ছে যে মেইনলি হচ্ছে যে হাই স্কুল স্টুডেন্টদের জন্য হচ্ছে যে সবচেয়ে প্রেস্টিজিয়াস কম্পিউটার সায়েন্সের একটা প্রতিযোগিতা। তো এটার ফুল ফর্ম হচ্ছে যে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স। তো এই আইওআই কে সামনে রেখে হচ্ছে যে আরো অনেক প্রতিযোগিতা হয়, লাইক বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স, এশিয়া প্যাসিফিক অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স। সো এই ধরনের কন্টেস্ট গুলো হচ্ছে যে আসলে ওয়াই কন্টেস্ট বলে। তো আমরা এই সেশনটা মেইনলি হচ্ছে যে ওয়াই কন্টেস্টের উপর জিনিসপাতি, মানে কিরকম ফরম্যাট হয়, কোথায় কন্টেস্ট হয়, এই জিনিসপাতি গুলো দেখানো হবে। ইন্ট্রোডিউসিং সিএমএস। সিএমএস ফুল ফর্ম হচ্ছে কন্টেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে মেইনলি এই ওয়াই কন্টেস্ট গুলো হচ্ছে যে প্ল্যাটফর্মে নেওয়া হয় সেটা হচ্ছে সিএমএস। আইওআই সহ এপিআই ও বিডিওয়াই প্রায় সব হচ্ছে যে ইনফরমেটিক্স অলিম্পিয়াডের কন্টেস্ট গুলো হচ্ছে যে সিএমএস এ নেওয়া হয়। কেউ যদি সিএমএস ওপেন করে তাইলে হচ্ছে যে এরকম একটা স্ক্রিন পাবে আর কি, ওভারভিউ ট্যাব বলে এই অংশটাকে। তো আইওআই তে ইউজুয়ালি হচ্ছে যে 3টা প্রবলেম থাকে, আইওআই তে প্রতিদিন 3টা মাত্র প্রবলেম থাকে, 5 ঘন্টা সময় থাকে। অন্যান্য ইনফরমেটিক্স অলিম্পিয়াড কন্টেস্ট গুলোতে আসলে প্রবলেম কাউন্ট কম থাকে আর সময় মোটামুটি অনেক বেশি থাকে। আর সিএমএস ওপেন করলে হচ্ছে যে ওভারভিউ ট্যাবের মধ্যে হচ্ছে যে প্রবলেম গুলো দেখা যাবে, মানে প্রবলেমের নাম, তারপর টাইম লিমিট কিরকম, মেমোরি লিমিট কিরকম, সেই এই জিনিসপাতি গুলো দেখা যাবে। পাশে হচ্ছে যে আমাদের কি বলে স্টেটমেন্ট গুলা, সাবমিশন ট্যাব এগুলা থাকবে, মানে সেখানে গেলে হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্ট ডাউনলোড করা বা প্রবলেম সলিউশন সাবমিট করা এগুলা করা যাবে আর কি। লাইক হচ্ছে যে আমি যদি সাবমিশনে যাই পাম্পের, সেখানে হচ্ছে যে এখানে হচ্ছে সাবমিট করার অপশন থাকবে। তারপরে হচ্ছে যে একটা আইওআই এর কি বলে একটা মেইন যেটা সেটা হচ্ছে যে আইওআই এর প্রবলেম গুলো হচ্ছে যে কতগুলো সাবটাস্কে ভাগ করা থাকে। সাবটাস্ক দিয়ে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে লাইক আমার কাছে হচ্ছে যে একটা প্রবলেম আছে, প্রবলেমটার মধ্যে যে কনস্ট্যান্ট গুলো আছে সেটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, লাইক n এর মান হচ্ছে যে 10 টু দি পাওয়ার 5 হতে পারে। তো আমার মাথায় হচ্ছে যে এত বড় কনস্ট্যান্টের জন্য সলিউশন মাথায় আসতেছে না, কিন্তু আমি যদি n এর মান হচ্ছে যে 1000 হইতো তাইলে হয়তো আমি সলভ করতে পারতাম। তো এই সুবিধাটা আসলে আইসিডিসি টাইপের কন্টেস্ট গুলো বা কোড ফোর্সেসে পাওয়া যায় না। সেখানে হচ্ছে যে সলভ করতে হলে হয় তুমি 100 পাবা না হয় 0 পাবে এরকম আর কি। বাট আইওআই টাইপের কন্টেস্ট গুলো হচ্ছে যে আমরা যদি
এরকম ছোটখাটো কনস্ট্যান্টের জন্য সলভ করতে পারি বা স্পেশাল কোনো কনস্ট্যান্টের জন্য সলভ করতে পারি, তাহলে কিছু মার্কস পাওয়া যায়। যেমন একটা প্রবলেম কথা চিন্তা করা যাক, লাইক আমার কাছে হচ্ছে যে সামহাউ কোনো একটা প্রবলেম আছে, সেখানে হচ্ছে যে n সাইজের একটা অ্যারে দেওয়া হবে, k এর একটা কনস্ট্যান্ট দেওয়া হবে, আর অ্যারের n আর k এর মান হচ্ছে 10⁵ হতে পারে সর্বোচ্চ, আর অ্যারের এলিমেন্ট গুলো হচ্ছে সর্বোচ্চ 10⁹ হতে পারে। এখানে হচ্ছে যে আমরা যদি ফুললি সলিউশনটা আমাদের মাথায় নাও আসতে পারে, ইউজুয়ালি হচ্ছে যে আইওআই কন্টেস্ট গুলোর মধ্যে ফুল সলিউশন সলভ করা খুবই কঠিন। ফারহান লাস্টবার যে সিলভার পাইছে, ওরও কিন্তু মাত্র একটা প্রবলেম ফুল সলভ করতে পারছিল, বাকিগুলা কিন্তু এরকম ফুল সলভ করতে পারে নাই, মানে 100 তুলতে পারে নাই। আমিও পারি নাই, মনে হয় একটা ফুল সলভ করতে পারছিলাম জাস্ট, বাকিগুলো এরকম সাবটাস্ক তুলেছিলাম। যাই হোক, সাবটাস্কে হচ্ছে যে দেখেন, প্রথম সাবটাস্কে বলেছে যে এআই আর এজ, প্রতিটা সব এআই আর এজ ইকুয়াল হবে, মানে হচ্ছে যে অ্যারের সবগুলো সংখ্যা হচ্ছে যে ইকুয়াল হবে। তো হচ্ছে যে মেইন প্রবলেমটা আমি যদি সলভ করতে নাও পারি, বাট আমার মাথায় হচ্ছে যে এমন একটা বিশেষ সলিউশন চলে আসছে যে যেটা দিয়ে হচ্ছে যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয় তাহলে আমি সলভ করতে পারবো। আমি যদি সেটা সলভ করতে, সেই জিনিসটা কোড করে সাবমিট করি, তাহলে আমি 10 পয়েন্ট পেয়ে যাব। মানে এই প্রথম সাবটাস্কের জন্য আমি যে 10 পয়েন্ট বরাদ্দ করা আছে সেটা পাবো। আবার দ্বিতীয় সাবটাস্কে বলা হয়েছে যে k = 2। এমনিতে k এর মান হচ্ছে 10⁵ হতে পারে, কিন্তু যদি আমি k = 2 এর জন্য আমার মাথায় কোনো একটা সলিউশন আসে আর আমি সেটা কোড করে সাবমিট করি, তাহলে আমি হচ্ছে 20 পয়েন্ট পাবো। আমার k = 2 এর জন্য হচ্ছে সলিউশনটার জন্য আমি 20 পয়েন্ট পাইলাম। আবার এরকম আর কি। আবার n এর মান যদি 1000 হয়, তাইলে হচ্ছে যে 40 পয়েন্ট পাবো। আমি মানে n এর মান যদি 1000 এর স্মলার ইকুয়ালের জন্য আমি সলভ করতে পারি, তাহলে 40 পয়েন্ট বরাদ্দ থাকবে আমার জন্য। এখানে এমনিতে n এর মান 10⁵ হতে পারে, বাট আমি হচ্ছে যে 1000 এর জন্য সলভ করতে পেরেছি, তাই হচ্ছে 40 পয়েন্ট পাবো। আর লাস্টের 30 পয়েন্ট হচ্ছে যে বলা হয়েছে যে ফুল প্রবলেমটা যদি আমি সলভ করতে পারি, তাইলে শুধু আমি লাস্টের 30 পয়েন্ট পাবো। তো এরকম ভাবে আর কি আইওএ টাস্কগুলো ভাগ করা থাকে। আর আইও এর সাবটাস্কগুলোর স্কোরিং সিস্টেমটা অনেক মজার। মানে আমি যদি কোন একটা সাবটাস্কে একবার স্কোর তুলে ফেলতে পারি, তাহলে সেই স্কোর আর কখনো অলওয়েজ থেকে যাবে, মানে আমার টোটাল স্কোরে ওই স্কোরটা যোগ হয়ে যাবে, কখনো আর বাদ যাবে না। লাইক আমি হচ্ছে প্রথম একটা সলিউশন সাবমিট করলাম, যেখানে আমার প্রথম সাবটাস্কটা সলভ হয়েছে, মানে 10 পয়েন্ট পাইছি, তো আমার স্কোর বোর্ডে 10 যোগ হইলো। বাট দ্বিতীয় সাবটাস্ক থেকে তৃতীয় সবগুলো 0 পাইছিলাম, তো শুধু প্রথম সাবটাস্ক সলভ হয়েছে। পরে আরেকটা সলিউশন সাবমিট করলাম, যেখানে হচ্ছে যে প্রথম সাবটাস্কে 0 পাইছি, বাট দ্বিতীয় সাবটাস্কে 20 পয়েন্ট পাইছি। তাইলে আমার টোটাল পয়েন্ট হবে 30, কারণ হচ্ছে প্রথম সাবটাস্কটা আমি আগে সলভ করেই ফেলেছি, সো এটা স্কোর থেকে যাবে, ওইটা স্কোর আর চলে যাবে না। এর সাথে আমি আবার দ্বিতীয় সাবটাস্কের জন্য 20 পয়েন্ট সেটা পাবো। পরে যদি আমি এমন একটা সলিউশন সাবমিট করি যেটা শুধুমাত্র 3 নাম্বার সাবটাস্ক সলভ করে, বাকি সবগুলাই 0 পাইছি, তাইলে টোটাল স্কোরে 40 পয়েন্ট যোগ হয়ে যাবে। বাট এই যে আমি প্রথম দ্বিতীয়তে কারেন্ট সাবমিশন আমি 0 পাইছি, তার কারণে যে প্রথম দুইটা সাবটাস্কে স্কোর চলে যাবে এমন হবে না। ইউজুয়ালি অন্যান্য সিএমএস বাদে অন্যান্য কোনো প্ল্যাটফর্মে কন্টেস্ট হলে দেখা যায় যে আমাদের সাবমিশন গুলোর ম্যাক্সিমাম রেজাল্ট নেয়, বাট সিএমএস এর হচ্ছে যে স্পেশালিটি হচ্ছে যে তুমি কোনো একটা সাবটাস্ক যদি সলভ করে ফেলতে পারো, সেটা স্কোর আর কখনো যাবে না, অলওয়েজ থেকে যাবে। সো ইট টুক। আর হচ্ছে যে নেক্সট হচ্ছে যে র্যাঙ্কিংটা, ওয়াই কন্টেস্টের মধ্যে হচ্ছে যে র্যাঙ্কিং হিডেন থাকে। ওয়াই কন্টেস্ট টোটালি 5 ঘন্টা হয়, 5 ঘন্টা আমরা কেউ কারো হচ্ছে যে র্যাঙ্কিং দেখতে পারবো না, র্যাঙ্কিং হিডেন থাকবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে ওয়াই কন্টেস্টেড হচ্ছে যে টাইম ম্যাটার করে, মানে টাইম ম্যাটার করে না বলতে কি, আমি হচ্ছে যে 100 পাইলাম, আমি হচ্ছে যে 100 তুলেছি 3 ঘন্টা 50 মিনিটে, আর ফারহান হচ্ছে যে 100 তুলে ফেলছে 1 ঘন্টায়, কিন্তু তারপরেও আমার আর ফারহানের হচ্ছে যে র্যাঙ্কিং ইকুয়াল হবে। মানে র্যাঙ্কিং এর ক্ষেত্রে আসলে টাইমটা ম্যাটার করে না। লাইক আইসিবিসি কিংবা কোড প্রসেস কন্টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে সবার আগে সলভ করতে পারে, বা যার হচ্ছে যে রং অ্যান্সার টাইপের সাবমিশন কম থাকে, তাদের হচ্ছে যে র্যাঙ্কিং আগে থাকে, মানে পেনাল্টি থাকে বা। কিন্তু ওয়াই কন্টেস্টের ক্ষেত্রে হচ্ছে যে এইসব ভেজাল নাই। ওয়াই কন্টেস্টে জাস্ট হচ্ছে যে টোটাল স্কোর দেখে, যাদের টোটাল স্কোর ইকুয়াল তারা হচ্ছে যে ইকুয়াল র্যাঙ্কিং পাবে। আর লাইক এখানে হচ্ছে যে দেখেন 13 নম্বর আর 13 নং র্যাঙ্কিং দেওয়া হয়েছে 2 জনকে, কারণ 2 জনের র্যাঙ্কিং হচ্ছে যে 2 জনের টোটাল স্কোর হচ্ছে যে 300। সো বুঝাই যাচ্ছে যে আসলে মানে যদি টাইম হতো তাহলে হয়তো 13-14 হইতো, বাট ইকুয়াল স্কোর হলে ইকুয়াল র্যাঙ্কিং দেয়। এবার হচ্ছে যে আইও এর টাস্ক টাইপস। আইও তে হচ্ছে যে লাইক 4 ধরনের টাস্ক থাকে। 4 ধরনের টাস্ক থাকে।
এর মধ্যে হচ্ছে ব্যাচ টাস্ক, কমিউনিকেশন টাস্ক, আউটপুট অনলি টাস্ক, আর একটা হচ্ছে 2 স্টেপ টাস্ক। ব্যাচ টাস্ক হচ্ছে যে আমরা কোড ফোর্সে যেই টাস্কগুলো দেখি সেগুলো হচ্ছে যে ব্যাচ টাস্ক, মানে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট থেকে হচ্ছে যে ইনপুট নিলাম, তারপর হচ্ছে যে ভিতরে প্রোগ্রামটা রান হওয়ার লাস্টে হচ্ছে একটা আউটপুট দিলাম, তারপরে মানে কোড ফোর্সে আমরা ইউজুয়ালি যেসব প্রবলেম সলভ করি সেটা হচ্ছে ব্যাচ টাস্ক। বাট আইওআই এর ক্ষেত্রে হচ্ছে যে ব্যাচ টাস্কটা প্রায় ওরকমই, বাট ইনপুট আউটপুটের কাজটা হচ্ছে যে আরেকটা প্রোগ্রাম করে দেয়। ওই প্রোগ্রামটা হচ্ছে যে জাজ প্রবলেম সেটারে লিখে দেয় আর কি। ওই প্রোগ্রামটার নাম হচ্ছে যে গ্রেডার। সো গ্রেডার কি করবে, আমাদের ইনপুট আউটপুটের কাজটা করে দিবে, আর আমরা জাস্ট হচ্ছে যে মেইন প্রবলেমের সলিউশনটা লিখবো, আর ইনপুট আউটপুটের কাজটা আমাদের আলাদা করে করতে হবে না। আর কমিউনিকেশন টাস্কটাও হচ্ছে যে মোটামুটি মনে হয় সবাই পরিচিত থাকার কথা। আমরা যে ইন্টারেক্টিভ টাস্কগুলো সলভ করে কোড ফোর্সে আসতে পারি, ওইটাই হচ্ছে যে কমিউনিকেশন টাস্ক। তো কোড ফোর্সেসের ইন্টারেক্টিভ টাস্কগুলো হচ্ছে যে লাইক কম্পিউটার কিছু একটা আমাদের কাছ থেকে লুকাই রাখে, তারপর আমরা হচ্ছে যে কম্পিউটারকে কিছু প্রশ্ন করি বা কোনোভাবে ওই লুকানো জিনিস আমরা জানতে চাই। তো ইন্টারেক্টিভ টাস্কগুলো হচ্ছে যে কাজ এরকম মানে। আর তো ওয়াই কন্টেস্টের ক্ষেত্রে হচ্ছে যে এই একটা গ্রেডার থাকে আর কি। গ্রেডার হচ্ছে আমাদের কাছ থেকে ওই জিনিসটা লুকাই রাখে, তারপর আমরা গ্রেডারকে প্রশ্ন করি, গ্রেডার থেকে আমরা রিপ্লাই পেয়ে লাস্টে হচ্ছে যে অ্যানসার আমরা গ্রেডারকে পাঠাই, গ্রেডার চেক করে বলে দেয় যে আমাদের সলিউশন ঠিক আছে কিনা। সো গ্রেডারের কোডটা হচ্ছে যে আমাদের দিয়ে দেওয়া হয় ওয়াই কন্টেস্টে, এটা হচ্ছে যে মেইন নিয়ে আমাদের কাছে ওয়াই গ্রেডারটা দিয়ে দেওয়া হয়। সো আমাদের জাস্ট ইনপুট আউটপুটের কাজটা করতে হয় না, আমরা জাস্ট প্রশ্ন মানে মেইন সলিউশনের উপর হচ্ছে যে ফোকাস করতে পারি। আর লাস্টের দুটো হচ্ছে আউটপুট অনলি টাস্ক আর হচ্ছে 2 স্টেপ টাস্ক। এই দুটো টাস্ক খুবই মানে আইওআই সেন্ট্রিক, মানে আইওআই বাইরে হচ্ছে ইউজুয়ালি এই টাস্কগুলো দেখা যায় না। আর আউটপুট অনলি টাস্কগুলো খুবই ইন্টারেস্টিং। এখানে হচ্ছে যে আমাদের কি বলে কোড সাবমিট করতে হবে না, শুধু আউটপুট ফাইলগুলো সাবমিট করতে হবে। তার মানে এই না যে আমরা কোড না করে আউটপুট ফাইলগুলো সাবমিট করতে পারবো। সো আমাদের কি বলে প্রবলেমের জন্য সলিউশনটা আমরা ইনপুট ফাইলগুলো আমাদের দিয়ে দেওয়া হবে, আমরা ইনপুট ফাইলগুলো দেখতে পারবো, সেই অনুযায়ী আমরা আউটপুট ফাইল তৈরি করে তারপর সাবমিট করতে পারবো। একটা একটা করে সাবমিট করা যায়। আবার হচ্ছে যে পাশে দেখেন জিপ অপশন আছে, আমরা সবগুলো আউটপুট একটা জিপ ফাইল করে তারপর একবারই সাবমিট করে দিতে পারি। আর আরেক ধরনের টাস্ক আছে, সেটা হচ্ছে যে 2 স্টেপ টাস্ক। এটা আরো মজার একটা টাস্ক। এখানে হচ্ছে যে আমাদের কি বলে লাইক ধরেন হচ্ছে যে আমাদের দুইটা বন্ধু আছে, অ্যালিস এন্ড বব। তো অ্যালিস হচ্ছে যে ববকে একটা মেসেজ পাঠাতে যাচ্ছে, বাট হচ্ছে যে কি বলে সরাসরি মেসেজ পাঠাতে পারবে না। ওকে হচ্ছে যে মাঝখানে একটা গ্রেডারের মাধ্যমে ববকে মেসেজটা পাঠাতে হবে। তো গ্রেডার আবার কিছু নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। অ্যালিস হচ্ছে যে লাইক গ্রেডারকে কিছু হিন্ট দিবে, ওই হিন্টগুলা গ্রেডার ববকে পৌঁছাই দিবে, তারপর ববের ওই হিন্টগুলা থেকে হচ্ছে যে মেসেজটা হচ্ছে যে ডিক্রিপ্ট করে আনতে হবে। মানে আমাদের কাজে হচ্ছে যে অ্যালিসের জন্য একটা স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে, ববের জন্য একটা স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে, মানে দুইটা ডিফারেন্ট প্রোগ্রাম লিখতে হবে। সো এই দুইটা ডিফারেন্ট প্রোগ্রাম লিখতে হবে, মাঝখানে থাকবে গ্রেডার হচ্ছে যে আমাদের গ্রেডারের মাধ্যমে আমরা দুইজন মানে কমিউনিকেট করতে পারবো। সরাসরি কমিউনিকেট করতে পারবো না, গ্রেডারের মাধ্যমে করতে হবে। সো এই গ্রেডার প্রোগ্রামটা হচ্ছে যে প্রবলেম সেটারে আমাদের জাজরাই হচ্ছে যে দিয়ে দিবে লিখে। তো এইভাবে আর কি 2 স্টেপ টাস্ক গুলা কাজ করে। সো বেসিক্যালি আইওআই তে মূলত এই 4 ধরনের টাস্ক দেখা যায়, আইওআই বিডিওআই তে এরকম টাস্ক দেখা যায়। আর লাস্ট হচ্ছে স্ট্র্যাটেজিস। ওয়াই কন্টেস্ট গুলো হচ্ছে লাইক রেগুলার কোড ফোর্সেস আর আইসিবিসি কন্টেস্ট থেকে অনেক আলাদা। মাত্র 3টা প্রবলেম থাকে বা 4টা প্রবলেম থাকবে। সো একটা সবচেয়ে ভালো ইয়া হচ্ছে যে সবগুলো প্রবলেম তাড়াতাড়ি পড়ে ফেলা, কারণ প্রবলেম গুলো হচ্ছে যে সর্টেড থাকে না ডিফিকাল্টি অনুযায়ী। সো কোন প্রবলেমটা ইজি কোন প্রবলেমটা হার্ড সেটা বোঝার জন্য আসলে সবগুলো প্রবলেম পড়ে ফেলা উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট প্রবলেমে হচ্ছে পড়ে থাকা যাবে না, কারণ লাইক দেখা যায় যে ওয়াই কন্টেস্ট গুলায় তো প্রবলেম কাউন্ট কম থাকে। আর সো দেখা যায় যে একটা প্রবলেম নিয়ে পড়ে থাকলে মনে হয় আরেকটু চেষ্টা করে এসি হয়ে যাবে, আরেকটু চেষ্টা করে এসি হয়ে যাবে। এই জিনিসটা আসলে খুবই কমন। ফারহানে আমিও প্রায়ই দেখা যায় যে লাইক ওয়াই কন্টেস্ট গুলায় একটা প্রবলেম সলভ করতে গিয়ে হচ্ছে যে ফুল কন্টেস্ট টাইম দিয়ে ফেলছি, এই কারণে লাস্টে মারা খাইছি। লাইক জারিফ হচ্ছে যে কয়েকদিন আগে ইনফরমেটিক্স বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড প্রিলিমিনারি রাউন্ড হয়েছে, সেখানেও জাস্ট একটা প্রবলেমে 100 জ্বলতে গিয়ে ওই পুরা কন্টেস্ট ব্যয় করে ফেলছে, লাস্টে মাত্র ওর র্যাঙ্কিং এই কারণে খারাপ হয়ে গেছে, নাহলে আর অনেক ভালো র্যাঙ্কিং পেত। এই কারণে হচ্ছে যে আর তাছাড়া সবগুলা প্রবলেম যদি পড়ে ফেলি আমরা, তাহলে আমাদের মাথায় আসলে একটা আইডিয়া থাকে যে ওই প্রবলেমটা তো সহজ ছিল, আমি এই প্রবলেমে বেশি টাইম না দিই, ওই প্রবলেমটা পড়ে দেখি, ওই প্রবলেমটা ট্রাই করি। বাট প্রবলেম গুলো যদি না পড়ি তাইলে হচ্ছে যে দেখা যায় যে আমি একটা প্রবলেম নিয়ে পড়ে আসি, তখন মনে হবে আচ্ছা আরেকটা প্রবলেম কত হার্ড হবে না কি ইজি হবে জানি না, তাহলে এই প্রবলেমটা আরেকটু চেষ্টা করতে থাকি। এই কারণে আসলে অনেক বেশি টাইম নষ্ট হয়ে যায়।
আর আরেকটা হচ্ছে যে সাবটাস্ক হান্ট করা। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল ওয়াইজ কন্টেস্টের জন্য। লাইক আমি লাস্ট বার আইওআই তে ব্রোঞ্জ পেয়েছি জাস্ট এই সাবটাস্ক গুলাই সলভ করে, কারণ ফুল প্রবলেম গুলা ওয়াই কন্টেস্টের ফুল প্রবলেম গুলা সলিউশন আসলে খুবই হার্ড হয় ইউজুয়ালি। কোড ফোর্সেস অনুযায়ী আসলে বলা যায় মানে রেটিং দিতে গেলে হয়তো অনেক বেশি রেটিং এর প্রবলেম হবে। সো ফুল প্রবলেমটা সলভ করা আসলে খুবই হার্ড হয়। এই কারণে হচ্ছে যতটা সম্ভব হচ্ছে সাবটাস্ক তুলতে হবে, যতটা লাইক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাবটাস্ক তুললেই হচ্ছে যে মিডল চলে আসে। লাইক ফারহান তো মেবি জাস্ট একটা ফুল প্রবলেমে ফুল সলভ করতে পেরেছিল, বা এগুলা সাবটাস্ক তুলেছিল, তার এটা দিয়ে হচ্ছে যে চলে আসছে সিলভার। কাজেই সাবটাস্ক তোলাটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল। আর লাস্ট হচ্ছে স্ট্রেস টেস্টিং। সেটা হচ্ছে যে লাইক আমি কোন একটা প্রবলেম সাবমিট করতেছি বাট রং অ্যান্সার আসতেছে, তো আমার হচ্ছে যে একটা কাউন্টার এক্সাম্পল দরকার যে কোন কেসে আমার সলিউশনটা রং অ্যান্সার আসতেছে। এটা হচ্ছে যে বের করতে পারাটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ লাইক মাঝে মধ্যে দেখা যায় যে কাউন্টার কেস খুঁজে না বের করতে পারলে মানে আমার সলিউশনের ভুল অংশটা খুঁজে বের করা যায় না। তো এই ওয়াই কন্টেস্টের একটা মজার দিক হচ্ছে যে আমাদের কাছে হচ্ছে যে কিছু ছোটখাটো সাবটাস্ক থাকবে, ওই সাবটাস্কের সলিউশনটা আমরা সাবমিট করে আমরা সিওর হতে পারবো যে আমার ছোট সাবটাস্কের জন্য আমার কাছে একটা সলিউশন অলরেডি আছে যেটা কাজ করে। কাজে আমার একটা মেইন সলিউশনটা আমার কাজ করতেছে না কেন সেটা বার করার জন্য আমার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি অনেকগুলা হচ্ছে যে ইনপুট ডাটা জেনারেট করব, তারপরে হচ্ছে আমি কি বলে এই ইনপুট ডাটাগুলো দিয়ে হচ্ছে যে আমি দুইটা প্রোগ্রামই হচ্ছে রান করব, রান করে দেখবো যে কোন একটা কেসে আমাদের এই দুইটা প্রোগ্রাম ডিফারেন্ট আউটপুট দিচ্ছে। যেহেতু আমি জানি যে অলরেডি একটা আমার প্রোগ্রামটা কারেক্ট আছে, যদিও এটা মানে ব্রুট ফোর্স কোন একটা সলিউশন, ফুল সলিউশন না, কোন একটা সাবটাস্কের সলিউশন, সো আমরা সেটা কাউন্টার কেস খুঁজে বের করতে পারবো। স্ট্রেস টেস্টিং এর উপর আসলে কি বলে একটা এরিকটোর হচ্ছে যে খুবই একটা ভালো ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা লিংক দিয়ে দিব। সেই ভিডিওটা লিংক হচ্ছে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। স্ট্রেস টেস্টিংটা খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল। আর আপাতত আর কিছু নাই আমার। ফারহান, হ্যালো ফারহান। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, এবার তুমি কিছু বলবা? এবার মনে হয় কিউএনএ সেশন নাকি? হ্যাঁ আচ্ছা, আমি চ্যাটের গুলো একটু দ্রুত পড়ে যতগুলো পারি আর কি পড়া শুরু করি তাহলে। আচ্ছা আচ্ছা, কন্টেস্টে যে প্রবলেম গুলো দেওয়া হবে ওগুলোর সলভিং আমরা রাখছি না, কারণ এটা প্রথম কারণ হচ্ছে যেসব প্রবলেম দেওয়া হচ্ছে সব প্রবলেমেরই আর কি এডিটোরিয়াল এক্সিস্ট করে, তো আসলে সলভিং সেশনটা আসলে রেখে খুব একটা লাভ নাই। তারপরে যদি কারণ মনে হয় যে আচ্ছা এটা পারলাম না কেন বা কিছু একটা, তাহলে আর কি আমরা ওটা নিয়ে আর কি হয়তো ডিসকাস করব। ওকে আচ্ছা, সৌম্যকে একটা কোয়েশ্চেন করেছে যে হাউ ইউ ম্যানেজ স্কুল প্রেশার, অ্যাজ উই নো হচ্ছে তোমার স্কুলের নাম লিখছে পুটস লটস অফ প্রেশার, লটস অফ একাডেমিক প্রেশার অন দেয়ার স্টুডেন্ট। সৌম্য এটা নিয়ে কিছু বলতে চাও? আচ্ছা, সিলেটের বলতে গেলে সবাই জানে যে সিবিএসসি প্রচুর প্রেসার দেয়। বিষয়টা হলো আমি মেইনলি লকডাউনে এইসব ইমপ্রুভমেন্ট করছি। আর আরেকটা বিষয় হলো সিপিতে মানে কতটুকু পড়ালেখা করা লাগে, দিনে 3 ঘন্টা 4 ঘন্টা, এর বেশি তো দরকার হয় না। আসলে 3-4 ঘন্টা তো অনেক বেশি পড়াশোনা আসলে, যে আমি তো এতটুকু করি না। আমিও তো আমাদের রেকর্ডিং সবগুলোই হচ্ছে গুগল ক্লাসরুমে দেয়া হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, ডেইলি কয়টা প্রবলেম মিনিমাম সলভ করা উচিত? আপনি যতগুলো পারেন, আপনার যতক্ষণ ভালো লাগবে, প্রবলেম সলভিংটা কিন্তু ভালো লাগার, তো আপনার যতক্ষণ ভালো লাগবে আপনি বসলেন সলভ করলে। কোনোদিন হয়তো বা এমনও তো বললাম যে হয়েছে 2-3 দিন ধরে এক প্রবলেমে পড়ে আছে, আবার কোনোদিন হয়তো 10-12টা প্রবলেম সলভ হয়ে গেছে। তো আসলে টাইমের উপর নির্ভর করছে। আচ্ছা, আপনারা যে মনে করেন কালার কোডার হইছেন, দেন ওই কতটুকু টাইম আপনার লাগছে বা দিনে কতটুকু করে টাইম দিছেন সলভিং এ? আসলে এটা তো এক একজনের উপর ডিপেন্ড করে। আমি মোটামুটি আমার প্রাইমে যখন সবচেয়ে বেশি করেছিলাম তখন হয়তো বা এভারেজে 10 আওয়ার দিয়েছিলাম পার ডে। করোনা ছিল, লকডাউন, কোনো প্রেশার ছিল না আলাদা, তবে ক্লাস 9 এ উঠছি। পার ডে 10 আওয়ার না? জি
কয়টা সলভ হইতো ডেইলি প্রায় আনুমানিক? এটা আসলে ডিপেন্ড করতো, মানে আমার মনে আছে কখনো হয়তো 10-15টা সলভ হয়েছে, আবার কোনোদিন একটা সলভ হয়েছে টেডে টুডে হয়তো। আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রবলেম যখন আমরা সলভ করব তখন কি আমরা প্রবলেমের যে রেটিং থাকে যে 1100 1500 এগুলা দেখে দেখে সলভ করব, যে আমি 1100 করলাম 10টা, আচ্ছা এখন 1200 করি আরো 10টা, এরকম করে করা হচ্ছে? জি, মানে যেটা আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনার কাছে মনে হয় যাচ্ছে এই ধরনের রেটিং এর প্রবলেম গুলো আমি পারছি না করতে, এটা আমার কন্টেস্টে পারা উচিত কিন্তু পারছি না, ওই রেটিং এর প্রবলেম গুলো করবে যেটা আপনি চ্যালেঞ্জ ফেস করছেন আর কি, শিখতে পারছেন এমন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ফারহান ভাই, জি ভাই আমাদের যে আপনাদের ওই যে স্কুল লেভেলের আর এই যে ইন্টার যে আইওআই যে ওইটা ভাই সিলেকশন কিভাবে করে বেসিক্যালি? সিলেকশন এটার দুইটা, বাংলাদেশে যেটা প্রথমে করা হয় ভিডিওআই হয়, ভিডিওআই এর প্রিলিমিনারি হয়, প্রিলিমিনারিটা হওয়ার পরে তার মোটামুটি 2 মাস পরে ন্যাশনাল হয়। তো ন্যাশনালে দুটো কন্টেস্ট থাকে আর কি, দুটো কন্টেস্টের ভিত্তিতে আর কি মোটামুটি 20 জনকে সিলেক্ট করে। তো ওই 20 জন আবার 15টা মতো কন্টেস্ট দিবে, ডিফারেন্ট কন্টেস্ট। ওই 15টা কন্টেস্টের ভিত্তিতে যারা টপ 4 তাদেরকে আর কি আইওআই টিমে পাঠানো হয় আর কি বাংলাদেশ থেকে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ফারহান ভাই, আপনার জি। প্রোফাইল দেখলে মনে হয় যে করোনা টাইমে আপনি অনেক মানে বেশি আপনার রেটিংস আপগ্রেড হয়েছে। তো এইটা আসলে মানে কি আসলে গুরুত্ব, মানে আপনি কি আসলে ওরকম বেশি প্র্যাকটিস করে ইমপ্রুভ হয়েছে নাকি অন্য কিছু? ওই সময় আসলে কি বলবো, যে করোনা কেবল এসছে, কোনো কাজ নাই, তো সারাদিনই আর কি প্রোগ্রামিং করছি সত্যি বলতে গেলে, মানে যত ভাবে পারি আর কি, যেভাবে করি, মানে খুব ভালো লাগতো যেহেতু, তো মানে একেবারে জান প্রাণ দিয়ে করেছি আর কি এই সময়টুকু পুরা। এটাই। ভাই এর মানে করোনার আগে মানে আপনার যে প্রোগ্রামিং নলেজ বা রেটিং সবকিছুই মানে কেমন ছিল? আর তারপরে মানে আমার করোনার সত্যি পরে বলতে আপনার আমি আমি করোনা তো এসছে মার্চের দিকে, হচ্ছে 2020-এ আমি প্রোগ্রামিং শুরু করছি আর কি, কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করছি বলতে পারেন আমি জানুয়ারি 2020-এ আর কি। তো তার আগে আর কি আমার কিছু নলেজ ছিল, আমি ক্লাস 7 এর দিকে থাকতে সি শিখেছিলাম আব্বুর কাছ থেকে, যে ওই সময় আরডুইনো কিছুটা শিখেছিলাম, আরডুইনো টুকটাক পারতাম, আর জাভাস্ক্রিপ্ট শিখছিলাম মনে হয় ক্লাস 8 এর দিকে, লাস্টের দিকে আর কি। তো এইটুকুই আর কি, খুব বেশি নলেজ ছিল তা না, কয়েকটা কন্টেস্টও করছিলাম আমি মনে হয় হচ্ছে ক্লাস 8 এ থাকতে, ক্লাস 8 এর দিকে, এইটুকুই আর কি। তারপরে অন্যান্য অলিম্পিয়াড করছিলাম, যে করে আর প্রোগ্রামিং করা হয়নি আর কি। আচ্ছা, ভাই তাও এখন তো আর এফএকিউ ছাড়া আর কোনো সেশন হবে না মানে আজকের জন্য? এখন জাস্ট জি জাস্ট এফএকিউ। ভাই তাহলে তো আপনি মোটামুটি 1 বছরে ইয়োলো হয়ে গেছেন। জি আসলে মানে এটার জন্য মনে হয় যে আরো কিছু ছিল, যে আমি আগে ম্যাথ অলিম্পিয়াড করতাম, তো তো ওগুলোর হয়তো একটা ইফেক্ট এটাতে পেয়েছিলাম আর কি, যে প্রবলেম সলভিং, মানে মেইন জিনিসটা তো প্রবলেম সলভিং, ওই স্কিলটা হয়তো বা কিছু পরিমাণে আগে থেকে ডেভেলপ হয়েছিল, তার জন্য হয়তো একটা বুস্ট পেয়েছিলাম ইনিশিয়ালি। জি ভাই, বুঝতে পারছি। হ্যালো। জি আচ্ছা ভাই, আমার এরিস্টো কিংবা উইলিয়াম লিন এই টাইপের অনেক ধরনের ইউটিউব চ্যানেল আছে যেগুলো খুবই পপুলার, এগুলো আমার জন্য আর অ্যাডভান্স মনে হয় আমাদের বিগিনারদের জন্য। তো আমি চাচ্ছি কোনো বিগিনারদের জন্য ফ্রেন্ডলি কোনো ইউটিউব চ্যানেল কি আছে আপনার প্রেফারেন্স? বিজ্ঞানীদের জন্য সত্যি বলতে আমার জানা নেই, এরিকটোকেই আর কি জানি যে সবকিছুকে আর কি খুব ইজিলি বলতে পারেন, ইনার থেকে আর কি আমি সত্যি বলতে আমার জানা মতে নেই কেউ আর কি। আচ্ছা আচ্ছা। ন্যাশনাল রাউন্ডে সিলেক্ট হওয়ার জন্য কি টাইপের প্রিপারেশন নেওয়া উচিত? মানে ভিডিও আইতে ন্যাশনালের জন্য সিলেক্ট হওয়ার জন্য আর কি আমার মতে যে একটা জিনিসই লাগবে, আপনার প্রবলেম সলভিং স্কিলটা খুব জরুরি। প্রবলেম সলভিং স্কিলটা মানে বেসিক প্রবলেম সলভিং স্কিল লাগবে আর কি, কারণ আইওআই তে কোনো গিভওয়ে থাকে না আর কি, মানে অ্যাটলিস্ট একটা ঘোরানোর পেছনে থাকবে। তো বেসিক প্রবলেম সলভিং স্কিলটা যদি থাকে এবং সাথে যদি ওয়াই এক্সপেরিয়েন্স থাকে, বলতে ওয়াই যেমন নাফিস এক্সপ্লেন করলো, সিএমএস কিন্তু একটু কমপ্লিকেটেড, মানে আইওআই প্রবলেম মানে ভিডিও আই প্রবলেমগুলি একটু অন্য টাইপের হয়, তো ওগুলোর কিছুটা যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে আমার মনে হয় ন্যাশনালে যাওয়া সম্ভব, কিন্তু 60 জন মতো নাই, তো ফলে ওটা মোটামুটি খুব হার্ড না। ভাই এসটিএল এর পিডিএফটা কোথায় দিবে? এসটিএল এর পিডিএফটা ডিসকর্ড এবং গুগল ক্লাসরুম দুটাতেই দেওয়া হবে। তাহলে টপ 10 থাকার জন্য ভাই মানে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়? ভিডিও আই টপ 10, তো জি ভাই। ভিডিও আই টপ 10 এর জন্য যদি আপনি থাকতে চান,
তাহলে হচ্ছে মানে যেটা বললাম আর কি, আপনি যদি মোটামুটি পিউপিল রেঞ্জে আসেন আর কি কোড ফোর্সেস এর রেটিং অনুযায়ী, তো আপনার মোটামুটি প্রবলেম সলভিং স্কিলটা চলে এসছে মানে টপ 10 এ আসার জন্য। এখন যেটা লাগবে এনাফ ওআই এক্সপেরিয়েন্স লাগবে, ওটা গ্যাদার করতে পারলে মোটামুটি আপনার আমার ধারণা টপ 10 এ চলে আসতে পারবেন। আছে ভাইয়া, মানে লাস্ট 3 ইয়ার ধরে দিচ্ছি ভাইয়া। জি, আরেকবার একটু রিপিট করবেন, শুনতে পেলাম না কথাটা। মানে লাস্ট লাস্ট 2-3 ইয়ার ধরে দিচ্ছি ভাইয়া। জি, তো আচ্ছা আপনার এখন কোড ফোর্সেসে কি অবস্থা? বলতে আপনার কিন্তু প্রবলেম সলভিং স্কিলটা কিন্তু মাস্ট, মানে শুধু এক্সপেরিয়েন্স মানে আমার রেটিং এখন ভাইয়া 1270, মানে রেটিং হচ্ছে। তাই তো বেশ ভালো। জি হ্যাঁ। তাহলে যদি আপনার এরকম হয়, তাহলে আপনি এখন কিছু ওয়াই কন্টেস্ট দিতে পারেন ভার্চুয়ালি। এটা ভার্চুয়ালি বলতে ভার্চুয়ালি দেওয়ার তো আলাদা কোনো সাইট নাই, তো আপনি ওয়াই চেকলিস্ট যেটা সৌম্য প্রোভাইড করেছিল, ওয়াই চেকলিস্টে যে হচ্ছে 3টা প্রবলেম সিলেক্ট করলেন কোন একটা ওয়াই কন্টেস্টে, দিয়ে 5 ঘন্টা স্টপ ওয়াচ ধরে নিজে একটা কন্টেস্ট দিয়ে দিলেন। এভাবে আর কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করলে আমার মনে হয় আপনার এনাফ হওয়া উচিত। আর হচ্ছে ওয়াই এর জন্য নেসেসারি 2টা ডাটা স্ট্রাকচার লাগে, একটা হলো সেগমেন্টরি আর হচ্ছে স্কয়ার রুট ডিকম্পোজিশন আর কি, দুটাই আর কি আমাদের কোর্সে আর কি কভার দেওয়া হবে। তো ওটা এই 2টা কভার দিলে আর কি মোটামুটি আপনার বেশ ভালো একটা বুস্ট হবে। আচ্ছা ভাই, আমার একটা মানে সাজেশন বা রিকোয়েস্ট টাইপের ছিল যে জি বলেন। আপনারা বলতেছিলেন যে কন্টেস্ট গুলার হয়তো মানে সলিউশন হয়তো পরে মানে দিবেন না, বা যেটা বললেন যে টিউটোরিয়াল আছে অলরেডি। আমার মনে হয় একটা প্রি রেকর্ডেড যদি সলিউশন দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হইতো কন্টেস্টের পরে। মানে আপনারা হয়তো কন্টেস্টের দিকে তাকাইলে তো বুঝবেন যে আচ্ছা এই কন্টেস্টে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা অনেকে ধরেই নাই, বা ধরে নাই মানে হয়তো এটা বুঝেই নাই অনেকেই। আবার অনেকটাতে দেখা যাবে যে হ্যাঁ ট্রাই করছে বাট মানে রং অ্যান্সার খাইছে অনেক বেশি। তো মানে একটা প্রি রেকর্ডেড যদি শর্ট ভিডিও টাইপের যদি দেওয়া যেত তাহলে আপনারা কিভাবে চিন্তা করেন বা অপটিমাম সলিউশনটা, তাহলে মনে হয় একটা জেনারেল আইডিয়া শেয়ারিং বা কিছু একটা পাওয়া যেত হয়তো। মানে একটা সাজেশন বা রিকোয়েস্ট আর কি, যদি জি, কনসিডার এটা করেন। একটা সুন্দর সাজেশন যে প্রবলেম তো অনেকগুলো আছে, মোটামুটি 31টা প্রবলেম এই উইকে দেয়া হচ্ছে। তো 31টার মধ্যে হয়তো আমরা 5-6টা খুব চ্যালেঞ্জিং প্রবলেম গুলো চুজ করে হয়তো ওগুলো নিয়ে আমরা একটা ডিসকাশন সেশন করতে পারি। এটা একটা সুন্দর সাজেশন, আমরা এটা নিয়ে অবশ্যই চিন্তা করব কি করে করা যায়, কি কোন প্রবলেম গুলো নিয়ে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আচ্ছা, কোডিং স্কিল কিভাবে বাড়ানো যায়? আইডিয়া চলে আসে মাথায় কিন্তু কোডিং করা যায় না। কোডিং যেটা আপনি ইমপ্লিমেন্টেশন প্রবলেম সলভ করেন, 150টা ইমপ্লিমেন্টেশন প্রবলেম যদি সলভ করেন মানে কোড ফোর্সেস থেকে, এটা আমি প্রথমে বলছিলাম আর কি করে করা যায়। তো ওটা করলে মোটামুটি একটা ইমপ্লিমেন্টেশন একটা ভালো আয়ত্তে চলে আসে আর কি। আর ডিবাগিংটা তো খুব ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন কোনগুলা বুঝবো ভাই? জি, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম আর প্রবলেম কোনগুলা বুঝবো ভাই আর কি কোড প্রসেসে? ওটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম আপনি কোড ফোর্সেসে দেখবেন একটা ট্যাগই দেয়া আছে ইমপ্লিমেন্টেশন বলে, ওই ট্যাগের আচ্ছা প্রবলেম গুলো সলভ করবেন। ঠিক আছে। বললেন যে ন্যাশনাল রাউন্ডের পরে 15টা কন্টেস্ট হয়, আর ওইটা কি একটু এক্সপ্লেন করতে পারবেন? জি, 15টা বলতে অনেকগুলো, যেমন কথার কথা সেন্ট্রাল ইউরোপিয়ান অলিম্পিয়াড, তারপরে হচ্ছে জাপান অলিম্পিয়াড ইনফরমেটিভ, তাদের স্প্রিং ক্যাম্প, এরকম আর কি অনেক কন্টেস্ট গুলো আর কি আমরা দিই আর কি। মানে ওগুলো প্রিসেট তো আগে রিলিজ করা হয় না, ফলে ওগুলোকে আর কি আমরা নিয়ে এবং ওখানকার র্যাঙ্কিং এবং স্কোর গুলো আর কি রেকর্ড করা হয় একটা স্প্রেডশিটে, যে তারপরে আর কি ওটাকে সর্ট করা। মানে বাংলাদেশ কি পার্টিসিপেট করে? বাংলাদেশ মিরর হয় প্রতিটা কন্টেস্ট শেষে, ওই কন্টেস্ট ওয়াই কন্টেস্ট একটা মিরর হয় আর কি, ইন্টারন্যাশনালি ওপেন আর কি সবার জন্য। তো ওখানে আর কি পার্টিসিপেট করি আমরা, প্রতিটা দেশে এরকম করে আর কি। সো লাইক 4 জন কিভাবে সিলেক্ট করা হয় ইন্টারন্যাশনাল টিমের জন্য? ওখানে আর কি যারা টপ 3 স্কোর পেয়েছে, মানে টপ 4 স্কোর যারা পেয়েছে আর কি, ওই সব 15টা কন্টেস্টে ইন টোটাল আর কি ধরে। ওটা কখনো হয়তো রিলেটিভ মার্কিং করা হয়, কখনো হয়তো একটা ইমপ্যাক্ট ফ্যাক্টর দেওয়া হয়। কোনো কন্টেস্ট যদি বাজে হয় তাহলে ওই কন্টেস্টের হয়তো ইমপ্যাক্ট ফ্যাক্টর 0.5 করে দিলে, আবার কোনো কন্টেস্টের কোয়ালিটি যদি খুব ভালো হয় কন্টেস্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর হয়তো বা 2 করে দিলে, এভাবে আর কি একটা মার্কিং করা হয় আর কি। আচ্ছা ভাই, বলতেছি কেউ যদি রিকারশনটা ভালোভাবে শিখতে চায় তাহলে কোন প্ল্যাটফর্ম থেকে আসলে এই রিকারশন রিলেটেড প্রবলেম সলভ করলে মানে বেটার হয় আর কি? মানে রুট লেভেল থেকে সে আস্তে আস্তে মানে রিকারশনের যে আপনার ব্যাক ট্র্যাক প্লাস এইগুলা আস্তে আস্তে বুঝতে পারবে, মানে কোন সোর্স থেকে এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করলে বেটার হয়, ওইটা একটু যদি বলতেন।
সত্যি বলতে গেলে আমার এটা নিয়ে খুব একটা আইডিয়া নাই। এটা আসলে একটা ভালো কোয়েশ্চেন করেছেন। তো জারিফ, সৌম্য, নাফিস, তোমাদের কি কোনো আইডিয়া আছে কোন জায়গা থেকে রিকার্শন শিখলে ভালো হতে পারে? আচ্ছা, আসলে রিকারশনটা নিজে একটা সাবজেক্ট না, এটা তো অন্যান্য প্রবলেমের পার্ট হিসাবে আসে। এটা নিয়ে শুধুমাত্র রিকারশন নিয়ে প্রবলেম পাওয়া তো মুশকিল। হুম, কিন্তু এটা আচ্ছা ভাই, আমি স্কিলটাও বলি জরুরি। রিকারশন শেখার জন্য একটা ব্লগ আছে, হাসান হাসান ভাই একটা ব্লগ আছে, ওইখানে একটা লেখা আছে, ওইখানে খুব সুন্দর করে রিকারশনটা বোঝানো আছে। জি, আশা তাহলে করি ওটা আপনি একটু শেয়ার এটা, করেন, আমাদের একটু ডিসকর্ডে একটু শেয়ার করেন তাহলে ওটা। আচ্ছা আচ্ছা, আমি ওইখানে শেয়ার করে দিব। হ্যাঁ, ওনার লেখাটা আমার কাছে ভালো লাগছে এবং কি ওইটা দেখে আমি আর কি রিকারশন বুঝতে পারছি। আচ্ছা ভাই, জি, থ্যাংক তারপরে ইউ। মানে রিকারশন এই টপিকসটা তো মানে খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক হেল্প করে, হেল্পফুল। হ্যাঁ হ্যাঁ জি, আপনারা কি কেউ লাইক ন্যাশনাল ট্রেনিং ক্যাম্পে সিলেক্টেড হয়েছিলেন? ন্যাশনাল ট্রেনিং ক্যাম্প বলতে কি মিন করছেন? ট্রেনিং ক্যাম্প অ্যাজ ইন লাইক ওই যে ন্যাশনাল রাউন্ডে যারা সিলেক্ট হয় তাদেরকে নাকি ট্রেনিং ক্যাম্পে নিয়েছে, এন্ড ওই ট্রেনিং ক্যাম্পটা লাইক কতটুকু এফেক্টিভ ওরা জানতে চাচ্ছিলাম। ও, ট্রেনিং ক্যাম্প আমি তো একবারই ন্যাশনাল করছি। আর নাফিস, তো আগে কি কখনো হয়েছিল? লাস্ট ইয়ারে আর কি শুধু রেজাল্ট ভাই, তাসলিম ভাই কিছু ক্লাস দিয়েছিল আর কি। ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ছিল, ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং এমনিতে টপিকে আমরা পড়াশোনা। অফিসিয়ালি আমাদের হয়নি এখনো, অফিসিয়ালি আমরা পাইনি আর কি, আমি ফারহান পাইনি এখনো। মানে একবার করোনার কারণে বা কোনো একটা কারণে ক্যান্সেল হয়ে গেছে। বাট আগে হচ্ছে যে মনে হয় তাসমিম ভাইয়ারা হচ্ছে যে কায়কোবাদ স্যারের বাসায় হচ্ছে যে ট্রেনিং নিত। বাট আমাদের টাইমে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা কোনো ইয়া পাইনি, অফিসিয়ালি আমাদের কোনো ক্যাম্প হয়নি। একবার ভাইয়ারা হয়েছিল নিজের ইয়ার দিকে আগে, তাসমিম ভাইদের সময় হচ্ছে যে লাস্ট ইয়ারে একবার হয়েছিল, বাট অনলাইন হয়েছিল জাস্ট। মানে অনলাইনে কি করতো, কিছু কন্টেস্ট, বিজাজে কিছু কন্টেস্ট অ্যারেঞ্জ করতো, তারপর সেটা হচ্ছে কি বলে সলিউশন ক্লাস নিত। বাট তখন আমরা ছিলাম না, মানে খুব একটা পজিশনে ছিলাম না, কাজেই ওইটা কতখানি ইফেক্টিভ ছিল সেটা হচ্ছে তাসমিম ভাইয়ারা হয়তো ভালো বলতে পারবে। এই ইয়ার কি তাহলে হবে নাকি এই ইয়ার ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস আছে? এটা আমরা করোনার উপর ডিপেন্ড করে আমার মনে হয়, করোনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, বুঝতে, করোনার উপর ডিপেন্ডেন্ট হলে কি এবার লাইক ন্যাশনাল রাউন্ডটা ক্যান্সেল হয়ে যেতে পারে? হতে পারে। ন্যাশনাল রাউন্ড এর আগের বার তো ন্যাশনাল হয়নি, প্রিলিমিনারির উপরে সিলেক্ট করছিল টপ 20 কে। ভাই আমার মানে আমি ডিভিশন 2 তে আপনার এ বি সলভ করতে পারি, কিন্তু সি নাম্বার মাঝে মধ্যে পারি মাঝে মধ্যে পারি না, তো কিভাবে ইমপ্রুভ করতে পারি? মানে ডিভিশন আপনি কি বলেন, আরেকবার রিপিট করতে পারবেন? কোড ফোর্সেস এর ডিপ 2 তে মানে এ বি সলভ হয়ে যায়, বি নাম্বার সলভ করতেও মাঝে মধ্যে একটু দেরি হয় বা 30 মিনিট এরকম সলভ করে ফেলতে পারি, কিন্তু সি নাম্বার মাঝে মধ্যে পারি আবার মাঝে মধ্যে পারি না, তো ইমপ্রুভ কিভাবে করতে পারি? মানে আপনি তার মানে একটা নরমাল স্টেটেই আছে, মানে আপনি যে খুব কমপ্লিকেটেড কোন স্টেটে আছে তা না, এটা প্র্যাকটিসে। তো আপনি যে ধারা এখন পর্যন্ত প্র্যাকটিস করে এসেছেন সে ধারাতেই করে যান। হয়তোবা মানে হয়তো এ থেকে বি তে সলভ করার যে টাইম রেশিওটা ছিল, হয়তো বি থেকে সি তে ওই ফ্লুয়েন্সিটা আসার জন্য হয়তোবা একটু টাইম লাগতে পারে। মানে এটা যেহেতু প্রবলেম হার্ডার হতে থাকে ধীরে ধীরে, তো আপনি টাইম দেন, এভাবে আমার ধারণা এটাতে কোনো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কোনো এটাতে আলাদা করে কোনো কিছু হবে না, এটা আপনি রাইট পাথে আছেন আমার ধারণা। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ফারহান ভাই, জি ভাই আমাদের যে কোডিং এর ক্ষেত্রে, কোডিং স্কিল বাড়ানোর ক্ষেত্রে আমাদের ম্যাথটা ভাই কতটুকু এফেক্টিভ? ম্যাথের কিছু কিছু কনসেপ্ট খুব জরুরি, যেটা বলছিলাম, নাম্বার থিওরি আর কম্বিনেটরিক্স। আর কম্বিনেটরিক্স এর আবার আরেকটা খুব বড় জিনিস, কম্বিনেটরিক্স ডিপি মানে ডাইনামিক প্রোগ্রামিং এর সাথে আবার খুব মানে রিলেটেড আর কি, মানে একটা আইডিয়া আরেকটাতে খুব বেশি কাজে লাগে। তো এইটা বাদ দিয়ে আমার ধারণা ম্যাথের খুব একটা স্কিল আসলে লাগে না। আচ্ছা ভাই, ঠিক আছে। একজন একটা কোয়েশ্চেন করছে, তো হচ্ছে কোয়েশ্চেনটা করছেন যে হলো ডিভিশন 3 তে আর কি ওনার রেটিং করে করে আর কি হচ্ছে 1400 হয়েছে, তো এখন 4টা রেগুলার সলভ করতে পারছে, তো এখন 1600 রেটিং করতে গেলে কি করা উচিত? তো যেটা বলো, আপনি শুধু ডিভিশন 3 কেন করবেন? আপনি ডিভিশন 2 ট্রাই করেন, এডুকেশনাল রাউন্ড ট্রাই করেন। আপনার যদি কথা ডিভিশন 2 সলভ কন্টেস্টে যদি আপনার নেগেটিভ ডেল্টা হয়, তার মানে অবশ্যই আপনার ডিভিশন 2 এর কোনো একটা এলিমেন্ট আছে যেটা হয়তো আপনার সমস্যা হচ্ছে আপনার নিয়ে। তো ওই সমস্যাগুলোকে ফিগার আউট করেন এবং সমস্যাগুলোর পিছনে লেগে থাকে।
তো ফার্স্ট যেহেতু পারছেন না বলছেন, তো ফার্স্ট পারার জন্য আর কি আমরা সেশনের প্রথমে যা যা বলছিলাম আর কি টিপস, ওগুলোকে ফলো করতে পারেন এবং ওগুলো করলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমরা মানে এখন কি শুধু ইমপ্লিমেন্টেশন প্রবলেমের দিকে ফোকাস করব নাকি হচ্ছে অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার এগুলা দিকে এটা ফোকাস আমার করা মনে হয় উচিত অনেক পরে করা পাশাপাশি? উচিত। মানে এটার কিছু কনসেপ্ট রাখা ভালো, যেমন আমি সিপিএইচপি যেমন আমি প্রথম থেকে আমরা পড়ার কথা বলছি, কিন্তু এখন আসলে ডাটা স্ট্রাকচার শেখার আমার মতে কোনো প্রয়োজনই নাই। কারণ আমার আমার মনে নাই আর কি, আমার স্মৃতিতে নাই এমন যে 1900 রেটেড এর নিচে কোনো ডাটা স্ট্রাকচারের প্রবলেম এসছে আর কি, যা সেগমেন্ট ট্রি এর খুব হাই নলেজ লাগছে ওটা সলভ করতে গেলে। তো ক্যান্ডিডেট মাস্টার আমার ধারণা ডাটা স্ট্রাকচারের নলেজ ছাড়া হওয়া সম্ভব। তাহলে এখনই এত প্যারা নেওয়ার দরকার নেই, এখন জাস্ট না, এত প্যারা নেওয়ার দরকার নেই। ইসের দিকে ফোকাস করতে হবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, মানে প্রবলেম সলভিং গুলো ভাইয়া মানে কন্টিনিউয়াসলি করতে পারতেছি না, মানে মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে। এটা কিভাবে একটু কন্টিনিউয়াসলি কিভাবে প্রবলেম সলভিং করতে পারি যদি কিছু বলতেন। তো হচ্ছে আপনার গ্যাপ পড়ে যাওয়ার মানে কি, মানে আপনার গ্যাপ হতে পারে যে কাজের কারণে পড়ছে বা পড়াশোনার কারণে, অনেক রিজনে পড়তে পারে। তো এখন বিষয় হলো যদি আপনার ভালো লেগে থাকে প্রবলেম সলভিং খুবই, তাহলে আসলে গ্যাপটা পড়বে না। মানে মোটিভেশন কিন্তু ভালো লাগা, আচ্ছা আমার এটা করতে ভালো লাগছে, আচ্ছা এখন যে দুইটা প্রবলেম সলভ করে আসি তাহলে একটু মনটা ভালো হবে বা ভালো লাগবে একটু, এই জিনিসটা রাখতে হবে। এই জিনিসটা যদি না থাকে তাহলে আসলে কন্টিনিউয়াস মানে কনসিস্টেন্ট হওয়াটা খুব হার্ড আর কি। ভাইয়া না পারার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা প্রবলেম ট্রাই করতেছি, পারতেছি না, সেক্ষেত্রে আমি ওটা পারলে না আরো পারা কিন্তু অনেক ভালো, না পারা কিন্তু একটা খুব ভালো একটা জিনিস। আপনি কথার কথা একটা প্রবলেম ওয়ান গোতে একসেপ্টেড করে নিলেন, ওই প্রবলেম থেকে কিন্তু আপনি কিছু শিখতে পারছেন না। কিন্তু আপনি যদি না পারেন, না পারা মানে আপনি এমন একটা প্রবলেম ধরেছেন যেটাতে আপনার স্কিল নাই, তো সেই প্রবলেমটা আপনাকে কিছু স্কিল প্রোভাইড করতে পারে। দিন শেষে কিন্তু যে প্রবলেমটা আপনি পারেননি সেই প্রবলেমের জন্য আপনার কিছু স্কিল বাড়বে, কিন্তু যদি ওয়ান গোতে 10টা প্রবলেম ইসি করে নিতেন আপনার কিন্তু স্কিল কোনো বাড়তো না। বুঝতে পারছি। আচ্ছা জারিফ, নাফিস, আচ্ছা হচ্ছে চ্যাটে প্রচুর কোয়েশ্চেন আসছে, তোমরা কি একটু একটু দেখতে পারবা? মানে দুটো একসাথে ম্যানেজ করা খুব হার্ড হয়ে যাচ্ছে। ভাই প্রবাবিলিটি এন্ড এক্সপেক্টেড ভ্যালুর মানে টপিকটা কোথা থেকে ভালোভাবে শেখা যায়? প্রবাবিলিটি এন্ড এক্সপেক্টেড ভ্যালু, এটা এর একটু দুটো ব্লগ আছে, ব্লগটা খুব ভালো লাগছিল আমার। আমি বলি এটা কি বলে, কয়েকদিন আগে হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াডের কিছু ভাইয়া হচ্ছে যে প্রবাবিলিটির উপর খুবই সুন্দর একটা কোর্স নিয়েছিলেন। ওই কোর্সের রেকর্ডিংস গুলো মনে হয় এখনো আছে। সো আমি হচ্ছে যে রেকর্ডিংস গুলো মানে কি বলে কোর্সের ক্লাসরুমের লিংকটা খুঁজে বের করে ডিসকর্ডে দিয়ে দিব। খুবই ভালো একটা কোর্স নিয়েছিলেন ওইখানে। তাহলে খুব ভালো হয় ভাই, একটু ভাই কাইন্ডলি দিয়ে দেন, খুব ভালো হতো। আচ্ছা আমি খুঁজে বের করে ডিসকর্ডে দিয়ে দিব না। আচ্ছা এখন একটু চ্যাটে আসি তাহলে কিছুক্ষণের জন্য, চ্যাটে কি কি বলছে। আচ্ছা চ্যাটে, আচ্ছা নাফিস জানি তোমরা তো পড়ছো না, সৌম্য হচ্ছে কি কি আছে চ্যাটে, তোমরা একটু কভার দিতে কি পারবা কি কি বলছে? কিন্তু সব পড়িনি। ভাই একটা ছোট্ট কোশ্চেন ছিল আর কি। জি বলে। বলতেছি কেউ সাপোজ কন্টেস্টে সে জানে যে সে D2 এর কন্টেস্টে এ পারে কিন্তু সে আসলে বি পারে না, বি করার মতো আসলে স্কিলটার হয় না, তো সে কন্টেস্টে আগেই বি নাম্বারটা সলভ করে ট্রাই করে কন্টিনিউয়াসলি, এটা আসলে কতটুকু ইফেক্টিভ? এটাও কোনো দিক দিয়ে ইফেক্টিভ না, তার স্কিল অনুযায়ী কাজ করা উচিত সব সময়। মানে আইসিবিসি স্টাইল যে সব কন্টেস্ট আছে আর কি, যেমন কোড ফোর্সের, এগুলোতে সবসময় ইজি থেকে হার্ডেস্টে যাওয়াটাই বেস্ট স্ট্র্যাটেজি অলওয়েজ। কখনো আর কি হার্ডে যাওয়াটা খুব একটা বেনিফিট দেয় না আর কি, যদি আপনি টুরিস্ট হন আর কি। টুরিস্ট হলে তো লাস্টেরটা আগে সলভ করলে বেশি পয়েন্ট পাবে, কিন্তু তাছাড়া আর কি সাধারণ মানুষের জন্য, যারা টুরিস্ট বাদ দিয়ে বাকি মানুষদের জন্য আর কি স্ট্রেট। আচ্ছা এখানে একটা কথা ছিল, টুরিস্ট মানে 1 মিনিটের ভিতরে কিভাবে মানে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে কিভাবে সাবমিট করে, এটা মানে এটা পসিবল কিভাবে আমার মাথায় আসে না। 10 সেকেন্ড আবার মনে হয় 50 সেকেন্ড লাগে আর কি, তো 50-1 মিনিট লাগে এটা একটা সমস্যা। মানে আসলে পুরো স্টেটমেন্ট কেউ পড়ে না, মানে আমরা যেমন এখন পুরো স্টেটমেন্ট কিন্তু প্রবলেমে পড়ি না, একটা ভাষা করে প্রবলেম নিয়ে আইডিয়া করে নিয়ে কোড করা শুরু করে দিই আর কি। আর ওদেরকে যেহেতু কোডের খুব ভালো আর কি হাত, তো ওরা খুব দ্রুত আর কি হয়তো বা 20 সেকেন্ডে পড়ছে, 20 সেকেন্ডে কোড করছে, যে সাথে সাথে জি বলেন। কন্টেস্ট কখন শুরু হবে? কন্টেস্ট আজকে রাত 12টায় শুরু হবে এবং এটা 6 দিন চলবে। ও আচ্ছা, ক্লাসরুমে কি প্রবলেম গুলো দেওয়া হবে নাকি?
জি জি, ক্লাস সবকিছু ডিসকর্ড ক্লাসরুম দুটাতে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। ভাই যে ভালো ভালো ক্লাসের মানে আগেকার ক্লাস রেকর্ডিং গুলা ক্লাসরুম বা রেকর্ডিং গুলা দিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো। মানে আমরা তো আইসিপিসির জন্য তো আমরা একটু ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স টপিক তাহলে শিখতে পারতাম। কিন্তু আমাদের বলতে আর কি আগের রেকর্ডিং যদি বলেন তো হচ্ছে মামুন ভাইয়া একটু আগে বললেন না প্রবাবিলিটি এন্ড এক্সপেক্টেড ভ্যালু ও রেকর্ডিং আচ্ছা, হ্যাঁ ওটা ওটা দিয়ে দিবে, ওটা মানে হচ্ছে ওরকম নাফিস দিয়ে দিবেন টাইপের যদি আপনাদের। আগে কোনো মানে এরকম টপিকের ভালো ভালো রেকর্ডিং যদি থাকে, ক্লাসরুমের লিংক বা রেকর্ডিং এর লিংক যদি দিয়ে দেওয়া হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। তো আচ্ছা আছে আর কি কিছু, মানে মামুন ভাইয়া, তাসলিম ভাইয়ের, আমি আর কি কিছু ক্লাস নিয়েছি আর কি, যে সিজে সার্ভারটা আর কি আপনাদেরকে মানে সৌম্য বললো কিছুক্ষণ আগে, ওই সার্ভারে আর কি। তো ওই সার্ভারের আর কি সবগুলো সম্ভবত হচ্ছে আপলোড করা আছে আর কি ইউটিউবে। ওটা আর কি এই আপনাদেরকে বছর তাহলে তো ভাইয়া, এই বছর তো বাংলাদেশে আইসিপিসি হবে, তো আমরা এটার জন্য একটু প্রিপারেশন নিতে পারি চাইলে ভালো করে টার্গেট নিয়ে। আসলে আইসিবিসি নিয়ে তো আমাদের কোনো আইডিয়া নাই, এখন আইসিবিসি তে কি করে ভালো করতে হয় আমাদের কোনো ধারণাই নেই। আমরা দুবারই দিয়েছি আইসিবিসি, দুবারই খারাপ করছি আর কি করে। আইসিপিসি তে কোন ক্লাস থেকে দেওয়া যায় মানে এটা? ওটা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য মেইনলি, কিন্তু স্কুল লেভেল থেকে আর কি দুইটা টিম পাঠায় আর কি। ও, স্কুল কলেজ বাংলাদেশ থেকে কিভাবে পার্টিসিপেট করা যাবে মানে ভিডিওতে যদি আপনি টপ 6 এ থাকেন তাহলে আর কি মানে স্কুল কলেজ লেভেল থেকে যেতে পারবেন, আর ইউনিভার্সিটিতে থাকলে তো ইউনিভার্সিটির আর কি, সেই ইউনিভার্সিটির আন্ডার থেকে আর কি ওই ইউনিভার্সিটি আর কি পাঠায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে ওই সার্ভারের রেকর্ডিং গুলা কাইন্ডলি একটু দিয়ে দিন। জি জি, আপনারা সবকিছু পেয়ে যাবেন, সব রেকর্ডিং। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা নাফিস আসো? হ্যাঁ হ্যাঁ আসি। আচ্ছা তুমি কি চ্যাট গুলো কি চ্যাটের কি সব কোশ্চেন গুলো দেখেছো? অ্যানসার দিতে হবে তো ওগুলো। আচ্ছা আমি দেখি তাহলে চ্যাটিং গুলো পড়ি, দাঁড়াও। হ্যাঁ, আর যেগুলো চ্যাটে অ্যানসার দেওয়া সম্ভব ওখানে দিয়ে দাও, ওকে? আচ্ছা জারিফ, সৌম্য তোমরাও একটু দেখো। আর আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমরা তো হচ্ছে যে আমি তো প্রায় একবারে বিগিনার, তো C++টা মোটামুটি পারি। আর একটা হচ্ছে যে ইউআরআই তে জাস্ট শুরু করছিলাম কয়েকদিন আগে, কয়েকটা প্রবলেম সলভ করছি, প্রায় 25 থেকে 30টার মতো প্রবলেম সলভ করছি আর কি। এখন মানে এতক্ষণ আপনাদের কথা শুনতেছি আর কি, আসলে অনেকে তো অনেক এক্সপার্ট, মানে আমাদের আসলে মানে কিভাবে আসলে আমাদের মানে এভাবে মানে শেষ করতে পারবো কিনা, এটা আসলে শুরু করে ধরে রাখতে পারবো কিনা আমি চিন্তা করতেছি ওইটা। ধরে রাখার বিষয়টা হলো আপনার ভালো লাগছে কিনা। আপনার তো ভালো লাগছে না প্রবলেম সলভিং করতে? জি জি হ্যাঁ, ভালো লাগতেছে। যদি আপনার ভালো লাগে আপনি ধরে রাখতে পারবেন, আপনাকে ভালো লাগাটাই আপনাকে ধরে রাখবে জিনিসটা। কারণ আপনি হয়তো 2 দিন প্রবলেম ছাড়া থাকলে হয়তো খারাপ লাগবে। যেমন এর মধ্যে আমার এসএসসি শেষ হয়ে গেছে, এসএসসি শেষে তো আমি প্রবলেম সলভিং করি না, হয়তো বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াইছি। তো এই সময়টা তো দেখা যাচ্ছে যে কোড ফোর্সেসের কোনো কন্টেস্ট হলো, মোটামুটি সব প্রবলেমই আর কি আমি একবার হলো রিডিং দিয়েছি আর কি, মানে দেখতে ইচ্ছা করছে প্রবলেমটা কিরকম দিয়েছে। তো বিষয়টা এটাই যে ভালো যদি লাগে প্রবলেম সলভিং করতে, তাহলে আপনি ওটাই আপনাকে ধরে রাখবে, এবং ওই ধরে রাখা থেকে এমনিতেই ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা আজকে যে এসটিএল এর উপরে আমাদের যে প্রবলেম গুলো দেওয়া হবে না, যে এই এক সপ্তাহের মধ্যে, এখন আমি তো প্রায় একবারে বিগিনার, এখন আমি কি প্রবলেম গুলো সলভ করে বলতে পারবো এসটিএল এর এগুলো? আপনাদেরকে একটা পিডিএফ এবং তাসলিম ভাইয়ের ভিডিওটাও দেয়া হবে আর কি। তো আপনারা আর কি ওইটা এবং এটার সাথে আর কি যদি মিক্স করেন তাহলে ওর মধ্যে থেকে একটা ভালো পার্সেন্টেজ প্রবলেম সলভ করতে পারবেন। কিন্তু ওখানে আবার কিছু কিছু খুব চ্যালেঞ্জিং প্রবলেমও দেয়া আছে, যেগুলো হয়তো একটু হার্ড আর কি বিগিনারের জন্য। ওগুলো আর কি সব যেন সব পার্টিসিপেন্টরা কিছু অ্যাটেম্প করতে পারে, তাই জন্য আর কি কিছু হার্ড দেয়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ফারহান, একজন কোয়েশ্চেন করতেছে, দেখো যে তোমাকে বলছে যে ডিভিশন টু সি ফার্স্ট সলভ করতে হলে কি বেশি করে ডিভিশন টু ডি সলভ করতে হবে, মানে এক লেভেল এক্সট্রা সলভ করতে হবে, এরকম এটা জিজ্ঞাসা করছে। না না না, এরকম কিছু লাগবে না। যদি সি সলভ এর স্কিলের জন্য মানে ডি সলভ করে আর কি সিতে কোনো ইমপ্রুভমেন্ট হবে না আর কি। সি সলভ করতে পারছেন না কেন এটা ফিগার আউট করেন, যে কোন জায়গায় চিন্তা করতে সমস্যা হচ্ছে নাকি, কোড করতে সমস্যা হচ্ছে নাকি, ডিবাগ করতে, যেই জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে ফোকাস করেন এবং সেই জায়গাটা ফিক্স করার ট্রাই করেন, মানে অন্য কোনো কিছু করে লাভ নেই।
আচ্ছা, আরেকটি কোশ্চেন বলছে যে এক্সপার্ট হওয়ার জন্য ডিপি কতটুকু জরুরি? মোটামুটি তো ভালোই, কারণ আমাদের তো ডিভিশন 2 এর বিতেও তো মাঝে মাঝে ডিপি আসে না, বেসিক ডিপি। হ্যাঁ হ্যাঁ, বেসিক ডিপিটা জানলে এক্সপার্ট হওয়া পসিবল আর কি, হ্যাঁ। মানে ডিপি অপটিমাইজেশন গুলো এইসব লাগে না এখন। হ্যাঁ। তারপর বলছে যে রিসেন্ট সিএফ প্রবলেম গুলা জাস্ট গ্রিডি আর অবজারভেশনের উপর, এগুলা করে কি লাভ হবে? কি বেসিক কি বললা, শুনতে পেলাম না। রিসেন্ট কোড প্রসেস প্রবলেম গুলা হচ্ছে যে জাস্ট গ্রিডি আর অবজারভেশনের উপর, হ্যাঁ। সো এগুলা করে কি লাভ হবে? এটা তো প্রচুর লাভ, মানে যেটা সবসময় বলছিলাম আমি যে প্রবলেম সলভিংটাই তো মেন জিনিস আমাদের প্রোগ্রামিং এ। তো একটা যদি আইডিয়া কাউকে দেয়া হয়, ওটা কোড করার জন্য লাখ লাখ মানুষ বসে আছে যারা ওই আইডিয়াটা কোড করতে পারবে, কিন্তু ওই আইডিয়াটা বের করতে পারবে কিন্তু অনেক অল্প মানুষ। তো কোড ফোর্সেস এখন এটাকে প্রমোট করছে, থিংকিং স্কিলকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এবং এটাই আমার কাছে মনে হয় কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ভাইয়া জি, এই ক্লাসটা একটু আগে নিলে আর কি ভালো হইতো। যেরকম ধরেন এখন 11টা মতন বেজে যাচ্ছে, এত লেটে তো ক্লাসটা করা সম্ভব হয় না সবসময়। জি ঠিকই বলেছেন। আচ্ছা, তাহলে আমরা আরেকটা গুগল ফর্ম তাহলে আজকে লঞ্চ করবো আর কি। তো ওখানে যদি কেউ, মানে ওখানে আবার সাজেশন চাইবো যে কখন আর কি শুরু করলে বেটার হয়। বা আপনি ডিসকর্ড সার্ভারে দিতে পারেন। জি, ওখানে আর কি গুগল ফর্মটা আর কি ডিসকর্ড এবং গুগল ক্লাসরুম দুই জায়গাতে দেওয়া হবে। আচ্ছা, ডিসকাশনে আবার আনলে একটা ভালো হয় আর কি। থ্যাংক ইউ। তাহলে কি আর কিছু আছে? একজন জিজ্ঞাসা করলো যে একটা প্রবলেম না পারলে মিনিমাম কতক্ষণ ট্রাই করা উচিত একজন নিউবি এর? ওটা ডিপেন্ড করছে আর, আচ্ছা কতক্ষণ ট্রাই করা উচিত। আপনি চিন্তা করতে থাকবেন, চিন্তা করতে থাকবেন, যদি আর কোনো ওয়ে না পান, ধারে কাছেও কোনো কিছু না যেতে পারে, তাহলে তখন ছাড়লে স্কিপ করে এডিটোরিয়াল দেখবেন না, হয়তো ফিউচারে আবার প্রবলেমটাতে ব্যাক করবেন, দেখবেন যে আচ্ছা পারছেন। আর এডিটোরিয়াল খুব রেয়ার কেসে দেখতে পারেন, মাঝে মাঝে ওটা এক্সেপশনাল করতে পারে, কিন্তু প্র্যাকটিসের টাইমে খুব কম দেখাই ভালো। আচ্ছা, আরেকজন বলছে যে কম্বিনেটরিক্স এর প্রবলেম গুলো সলভ করতে খুব সমস্যা হয়, এর জন্য কি করতে পারি? কম্বিনেটরিক্স এর ব্যাপার কোথা থেকে শিখতে পারি? কম্বিনেটরিক্স এর জন্য আমিও কম্বিনেটরিক্স খুব দুর্বল ছিলাম। তো কম্বিনেটরিক্স এর জন্য যেটা করছিলাম আমি, কোড ফোর্সেসে ঝাঁটাই কম্বিনেটরিক্স এর প্রবলেম সলভ শুরু করছিলাম, এবং জাওয়াদ ভাইয়ের একটা বই আছে কম্বিনেটরিক্স এর হাতে খড়ি, বইটা খুবই ভালো। ওই বইটাকে সাজেস্ট করতে পারি, বইটাতে কম্বিনেটরিক্স আর তাসফিক ভাই একটা ক্লাস নিয়েছেন সুন্দর, ওটাতে মোটামুটি বেশ সব ধারণাই পাওয়া যাবে, এবং তারপরে জাস্ট প্র্যাকটিস চাই। ভাই বইটা কি পিডিএফ নাকি? না, ওটা হার্ড কপি বইটা। কম্বিনেটরিক্স এর হাতে খড়ি, জাওয়াদ ভাই আর কয়েকজন ভাই লিখছে। হ্যাঁ, বইটা দুইটা পার্টে আছে। ওইখানে হচ্ছে যে মানে ম্যাথ অলিম্পিয়াডের পাশাপাশি প্রোগ্রামিং এ কাজে লাগে এরকম অনেক কুল স্টাফ আছে। মানে কম্বিনেটরিক্স যারা শিখতে চায় তাদের জন্য খুবই হাইলি রিকমেন্ডেড বই বইটা। ওই দুইটা পার্টি কিনে ফেলা উচিত। ভালো, খুবই ভালো বইটা, মানে এরকম বই মানে দেখিনি আর কি কখনো, এরকম এত সুন্দর করে লেখা, তারপর বাংলায়। ভাইয়া বইটার নাম কি বলেন? সরি, কম্বিনেটরিক্স এর হাতে খড়ি। ভাইয়া রাইটারের নামটা? জাওয়াদ ভাই। আচ্ছা, আমি রকমারি লিংক দিয়ে দিচ্ছি চ্যাটে। ঠিক আছে ভাই, ধরেন একটা প্রবলেম সলভ করলাম, তো এক সপ্তাহ পরে পরে আবার ওই প্রবলেমটা দেখলাম, তো ওই প্রবলেমটা মানে আগে যেভাবে সলভ করেছে একদম 100% সেরকম সলিউশন মাথায় আসে না, একটু ডিফারেন্ট বা অন্য কিছু আসে বা মনেও থাকে না। তো এটা আসলে কি করা যায় বা কি এটা তো কোনো সমস্যা নেই। জিনিসটা কি মিন করছে জানেন? এই জিনিসটা মিন করছে আপনার ইমপ্রুভ হয়েছে, আপনি ডিফারেন্স ওয়েতে সলিউশন করছেন, ডিফারেন্ট ভাবে চিন্তা করছেন। তার মানে আপনি এই কয়েকদিনে হয়তোবা আপনি নিজের চিন্তাধারাকে একটা নতুন পর্যায়ে নিয়ে এনেছেন। সেটা যদি আপনি প্র্যাকটিস করে নিয়ে আনেন, তার মানে ওটা একটা পজিটিভ চেঞ্জ। আর যদি কথা প্রোগ্রামিং ছেড়ে দেওয়ার জন্য কনসিস্টেন্ট না থাকার কারণে এই চেঞ্জটা আসে, তার মানে এটা একটা ব্যাড চেঞ্জ আর কি। তো এটাই আর কি। ভাই প্র্যাকটিস করা হয় ভাই, মাঝে মধ্যে ভুলে যায় যে মানে আগের প্রবলেম এটা কিভাবে সলভ করেছে ওইটাই ভুলে যায়। এটা সমস্যা নেই, এটা আমাদেরও হয় আর কি, মানে মাথায় থাকে না প্রবলেম, আবার সেম প্রবলেমটা বসবেন, দেখবেন যে এমনি সলভ হয়ে যাচ্ছে একটু কিছুক্ষণ চিন্তা করলে। তাছাড়া সলিউশন ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। মানে প্রবলেমের সলিউশন তো আমরা কেউ মুখস্থ করতেছি না, সলিউশন ভুলে যাওয়াটাই তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর কিছু নাই না নাকি? আছে নাফিস?
আচ্ছা ভাই, আমি আরেকটা কোশ্চেন করি। সেটা হচ্ছে যে কেউ যদি চায় যে মিনিমাম স্পেশালিস্ট হইতে, তো তার মানে সর্বোচ্চ যদি দিনে সাপোজ 7 থেকে 8 ঘন্টা টাইম দেয়, তাহলে কতদিন লাগতে পারে যদি এটা টার্গেট আসলে নেয় যে ডিপেন্ড করছে এনি হাউ যে স্পেশালিস্ট হবে? এটা আসলে ডিপেন্ড করছে তার ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু ম্যাটার করে, যে তার ব্যাকগ্রাউন্ড কিরকম, সে কিভাবে করছে, সে আসলে চিন্তাধারা করে কি করে করছে, সে মানে যেসব স্টেপ গুলো আর কি দেখানো হলো কোড ফোর্সেসের পিছনে, সেসব স্টেপ গুলোকে কতটা পারফেক্টলি করছে, এরকম একটা অনেক ছোট ছোট ফ্যাক্টরের উপর আর কি ডিপেন্ড করছে। এটা আসলে প্রেডিক্ট করা খুবই হার্ড, এটা আসলে হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করছি, মোটামুটি 500+ প্রবলেম সলভ করা হয়েছে, কিন্তু দেখা যায় যে আমার সেই কন্টেস্ট টাইমে সেই লেটই হয় প্রবলেম সলভ হইতে। মানে একটা প্রবলেম সলভ করতে আমার অনেক টাইম লাগে, মানে আমার থিঙ্কিং প্রসেসটা অনেক স্লো, কিন্তু এটা ফাস্ট করা যায় না কোনোভাবেই, আমি ফাস্ট করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে এটা এটা আজকে যেটা বললাম, ভুলভাবে নিশ্চয় চিন্তা করছেন আপনি, একটা প্রবলেম তো সলভ করছেনই তাই না নিজে থেকে, হ্যাঁ 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 তো হ্যাঁ ওটা কেন হয়নি? ভুলভাবে চিন্তা করার কারণে। তো এই ভুলভাবে চিন্তাগুলোকে ধীরে ধীরে সর্ট আউট করতে হবে আর কি, মানে এগুলোকে বাদ দিতে হবে খুব দ্রুত। আমি এটা অ্যাকচুয়ালি আর কি যখন মানুষের কোড দেখি নিজেরটা সলভ হওয়ার পরে, তখন দেখি ও আচ্ছা এটা এইভাবে করা যেত, মাত্র 3-4 লাইন কোড লিখি, আর আমি দেখা যায় যে 70 লাইন 60 লাইন কোড হয়ে যায় আমার। ও তার মানে আপনার হচ্ছে এই যে এটা বলছিলাম যে জিনিসগুলোকে কমপ্লিকেটেড হইতে আসলে চিন্তা করা উচিত না, ডিভিশন টু এ বি মোটামুটি খুব ফেয়ারলি ইজি হয় আর কি, কোড গুলো আর কি খুব হার্ড হয় না। তো কমপ্লিকেটেড যদি কোনো আইডিয়া আসে, তার মানে মোস্ট প্রবাবলি ওটা ইন্টারনেট সলিউশন না। আমার থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করতে হবে। জি, মানে এটাতে আর কি ফোকাস দেন, হয়তো বা 1-2 মাস টাইম দেন, দেখবেন একটা ডিফারেন্স পাচ্ছেন ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা। ভাই প্রবলেম কোনো প্রবলেম সেটে ডিফিকাল্টি অনুযায়ী সর্ট করা যদি না থাকে, তাহলে ভাই বুঝতে পারি না আসলে যে কোনটা ইজি কোনটা হার্ড। কোন একটা প্রবলেম পড়লাম, মনে হলো যে হার্ড, কিন্তু পরে দেখি অনেক সাবমিশন হয়ে গেছে, তারপর পরে দেখি যে ইজি ছিল, নিজে নিজেই সলভ করতে পারছি, মানে নিজের উপর কনফিডেন্ট থাকে না। এটা কি করা যায় ভাই? আচ্ছা, এই জিনিসটাতে এটা এরকম কন্টেস্ট হচ্ছে আইসিপিসি আর আইওআই, মানে ওআই কন্টেস্টে কিছু করার নাই। ওআই কন্টেস্টের জন্য এটা একটা স্কিলই আলাদা রকম, যে কোনটা ইজি এটা ফিগার আউট করে, এটা একটা কন্টেস্টেরই পার্ট। আর যদি বলেন হচ্ছে আইসিপিসির ক্ষেত্রে র্যান্ডম একটা প্রবলেম, মানে যে প্রবলেমটা স্টেটমেন্ট সবচেয়ে ছোট সেই প্রবলেমটা নিয়ে পড়লে তার টাইম বেশি ওয়েস্ট না হয়, যে তারপরে আর কি স্ট্যান্ডিং এর দিকে চোখ রাখবেন, কোন প্রবলেমটা সলভ হচ্ছে, জাস্ট স্ট্যান্ডিং এর দিকে চোখ রাখবেন, চোখ রেখে যে দেখবেন যে একটা প্রবলেম বেশি সলভ হওয়া শুরু করছে, সেই প্রবলেমটা সলভ করা শুরু করতে হবে এভাবে আর কি। এবং ওই প্রবলেমটা সলভ করতে করতে দেখবেন যে আরো অন্যান্য কেউ আরো অন্য কোনো প্রবলেম সলভ করে ফেলেছে, যে ওই অর্ডারে সলভ করা শুরু করবে এটা আইসিডিসির জন্য। জি ভাই, কিন্তু মানে আমার স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারছি না, যে আসলে বুঝতে পারাটা বিষয়টা। ধরেন এটা এভাবে আসলে সলভ নিজে করলে বুঝতে তো পারাটা মানে অনেক হার্ড আসলে, মানে নিজে বোঝাটা, মানে আইওআই তে 3টা প্রবলেম মাত্র থাকে, তো 3টা প্রবলেম মাত্র থাকার কারণে যেটা হয় যে 3টা প্রবলেম না আলাদা, মানে জাস্ট 3টা প্রবলেম নিয়ে চিন্তা করা যায় যে কোনটা ইজি কোনটা হার্ড কোনটা। কিন্তু আইসিবিসি তে যদি 11টার বেশি প্রবলেম থাকছে, এখানে আসলে ইজি কোনটা এটা ফিগার আউট করতে অনেক টাইম লেগে যেতে পারে, মানে যদি আইডিয়ার সাথে সাথে না আসে, মানে এটা আসলে একটা হার্ড জব। তো অন্যটা দেখাটা আর কি খুব ভালো একটা অ্যাক্ট করছে। ভাই এটা ঠিক আছে, কিন্তু ধরেন এটা দেখলে কিন্তু ফার্স্ট হওয়া যাবে না, কারণ ফার্স্ট যে হবে সে তো মানে নিজে থেকেই করবে। ফার্স্ট যে হবে তার আসলে স্কিল এমন লেভেলে থাকে যে সে হয়তো বা 2-3টা প্রবলেম বাদ দিয়ে বাকি সবই সলভ করে ফেলছে। তা ঠিক বলেছেন। তো তার জন্য আর কি যে প্রবলেম র্যান্ডমলি যদি কোনো একটা প্রবলেমও ধরে, সে জানে যে আচ্ছা এটা আমি পরে সলভ করতে পারবো, হয়তো এটা কোড পড়ে। জি বলেন, একজন হ্যান্ড রাইজ করেছেন। হ্যালো ভাইয়া, জি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আসলে আমি একটু বলে নেই, আমি ওই যে আপনি যে বললেন যে কোড ফোর্সেসে সর্ট করে সলভ করা, সো আমি গত 1 বছর ধরে 1000টার মতো সর্ট করে সলভ করছি। তো আসলে যেটা বলতে চাচ্ছি, এখন কন্টেস্ট দিলে মাঝে মধ্যে হয় কি যে কি মাঝে মধ্যে অনেক ফাস্ট সলভ করে ফেলি, মাঝে মধ্যে 10-12 মিনিট লাগে, আবার মাঝে মধ্যে দেখা যায় মানে 10টা কন্টেস্টের মধ্যে ধরেন যে 1টা 2টা সলভ করতেই পারি না, মানে আবার আমি কখনোই বি সলভ করতে পারি না। সো আমি আসলে বুঝতেছি না যে এখন আমার কি করা উচিত। আমার আচ্ছা, এই রেটিংটা জায়গাটাতে আপনি 900+ থাকে আসলে। আচ্ছা, তো এই জায়গাটাতে আপনি কিন্তু প্রবলেম এনাফ সলভ করেছেন, এবং একটা জিনিস আপনি আপনার এক্সপেরিয়েন্স অনেক হাই, 1000টা যেহেতু প্রবলেম আপনি সলভ করেছেন, তো আপনি একটা জিনিস হয়তো রিয়ালাইজ করবেন যে
কোড ফোর্সেসে প্রবলেম কিন্তু একই ধারারই আসে, তাই না? মানে একই টাইপের প্রবলেম কিন্তু খুব রিপিট হয়, মানে সেম চিন্তাধারা। তো তার মানে কি হয়েছে যে আপনি কিন্তু মোটামুটি সব চিন্তাধারায় কভার করেছেন, কিন্তু ওগুলোকে পারফেক্টলি কভার করতে পারি, যেটা বলছিলাম আর কি, যে একটা প্রবলেম এসি করা মানে ওটাকে ছাড়া উচিত না, ওটার ফুল চিন্তাধারাটা নিজের মধ্যে আনা দরকার, যেন ধারে কাছে প্রবলেম আসলেও ফিউচারে করা যায়। আবার আপনি হয়তো বা সেম মিস্টেক অনেকবার রিপিট করেছেন, সেম মিস্টেক রিপিট করা যাবে না, কারণ সেম মিস্টেক রিপিট না করলে আপনি যদি 1000টা প্রবলেম সলভ করেন, মানে হয়তো ধরলাম 100টা কন্টেন্ট দিয়েছেন, 100টা তো ডিফারেন্ট মিস্টেক হবে না, তাই না? ওখানে তো প্রচুর সেম মিস্টেক আছে। তো এগুলো আর কি, সবগুলো আর কি এই মিস্টেক গুলো ফিগার আউট করতে হবে ধীরে ধীরে। মিস্টেক ফিগার আউট একবার করলে ওটার পিছনে জান প্রাণ দিয়ে লেগে যাবে, দেখবেন যে এমনি ঠিক হয়ে যাচ্ছে। আমি আসলে এবার ভার্সিটিতে উঠলাম, আমার কথাটা একটু কেটে আসলো। হ্যালো, হ্যালো, আচ্ছা আমার আপনার কথা শোনা যাচ্ছে, ওনার নেটই প্রবলেম। ওনার নেটে প্রবলেম, উনি লিখে দিলে ভালো হবে চ্যাটে। আচ্ছা আচ্ছা, আর কি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই sorting অ্যালগরিদম যেগুলো আছে, ধরেন কাউন্টিং সর্ট, স্মার্ট সর্ট বা আরো যে অ্যালগরিদম গুলো আছে, এগুলো কতটা কাজে লাগে? খুব একটা কাজে লাগে না, কিন্তু কিছু কিছু লাগে, যেমন মার্চ সর্টের বেসিক আইডিয়াটা কাজের একটা আইডিয়া আছে, সেটা খুব কাজে লাগে। তো ওগুলো আর কি আমরা ইমপ্লিমেন্টেশন গুলো কি লাগে? না, ইমপ্লিমেন্টেশন লাগে না, মার্চ সর্টটা লাগে ইমপ্লিমেন্টেশন মাঝে মাঝে, কিন্তু এলে প্রথম দিকে লাগবে না, ওটা হয়তো বা ব্লু হওয়ার পরে লাগতে পারে আইডিয়াটা। আর এইসব বিএফএস, ডিএফএস বা গ্রাফ যেগুলো আছে, এগুলো কি আমরা এগুলো কি ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করব নাকি এসটিএল দিয়ে? এসটিএল দিয়ে এটা কিছু না, এসটিএল জাস্ট আপনার কোডটাকে একটু সিম্পলার করে দিচ্ছে, একটা সুন্দর মানে নিট ইমপ্লিমেন্টেশন হেল্প করছে। তো এটা মানে ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন বলতে কি, আপনি হচ্ছে আগে কনসেপ্টটা দিবেন, আগে বুঝবেন জিনিসটা কি হচ্ছে, তারপর ওটাকে কোড করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। টেমপ্লেট ইউজ করা কি ইফেক্টিভ নাকি? টেমপ্লেট ইউজ করা, আমার টেমপ্লেট অভ্যাস হয়ে গেছে, আমার জন্য টেমপ্লেট ইউজ, আবার টেমপ্লেট ছাড়া কোড করাটাও প্র্যাকটিস করাটা, মানে টেমপ্লেট আমার মনে হয় না যে এটাতে খুব একটা লস যাবে আর কি, কিন্তু বড় বড় ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমার মতে টেমপ্লেট ইউজ করা উচিত, মানে কন্টেস্ট টাইমে। আর প্র্যাকটিস টাইমে টেমপ্লেট ছাড়া করাটাই বেটার, তাহলে প্র্যাকটিস বাড়বে। আসসালামু আলাইকুম ভাই, কখনো কি এমন হয়েছে যে আপনি ক্যান্ডিডেট মাস্টারে উঠছেন কিন্তু ডিপ টু এর এবি সলভ করতে স্ট্রাগল করতে হয়েছে, এমন কি কখনো হয়েছে ভাই? মাস্টারে উঠেও আমার মনে আছে যে একবার আমি ডিভিশন 2 এ মনে হয় এ সলভ করতে আমার 5টা বা 6টা রং অ্যানসার হয়েছিল। তো আচ্ছা ভাই, আপনারা টপিকস গুলো কিভাবে কভার করছেন ভাই? টপিকস গুলো বলতে টপিকস ভাই, যেমন বিভিন্ন টপিকস, গ্রাফ, ডিপি অথবা এই ধরনের যে টপিকগুলো আছে আর কি, কোন সিকোয়েন্স ছিল আপনাদের নাকি র্যান্ডমলি শিখছেন? র্যান্ডমলি এগুলো আসলে প্রয়োজনের তাগিদে শেখা হয়েছে মেইনলি, আমাদের বেশিরভাগের ক্ষেত্রে। জেনারেল কেসের কথা বলছি, আমি একটু আগে শিখছিলাম কিছু জিনিস, ওগুলো না শিখলেও হতো ওই পর্যায়ে, কিন্তু এটা আর কি। আর হচ্ছে কোন পর্যায়ে কি শেখা হচ্ছে সেটা তো সিকোয়েন্সটা আর কি, আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই হচ্ছে ইনফরমেশন সেশন ছিল কোড ফোর্সেসে কি করে করা যায়, সেখানে আর কি আপনি দেখে নিতে পারবেন আর কি, যে কি কি কোন পর্যায়ে কিসের পরে কি শেখা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ইমপ্লিমেন্টেশন প্রবলেম গুলা কোড ফোর্সে কিভাবে ফাইন্ড আউট করব? মানে জাস্ট ট্যাগ দিয়ে একদম ফার্স্ট টু লাস্ট, নাকি মানে রিসেন্ট যে কন্টেস্ট গুলা হইছে বা মোস্ট সলভ লাস্ট ইয়ারের গুলা? আচ্ছা, মোস্ট সলভ, ওকে ওকে। এখানে কি মানে রিসেন্ট কন্টেস্টের প্রায়োরিটি এরকম কোনো কি বিষয় কি মানে কনসিডার করা দরকার? মানে রিসেন্ট যেগুলো রিসেন্ট কন্টেস্টে কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে, যেমন ডিপির কিছু কিছু ক্ষেত্রে বলতে কি আপনাদের এখন আসলে খুব একটা ম্যাটার করবে না, কিন্তু যারা হয়তো বা কথার কথা 1600 বা 1900 রেটিং এ কাজ করছেন, ওনাদের ক্ষেত্রে হয়তো বা আমি সাজেস্ট করবো রিসেন্ট কন্টেস্টে বেশি ফোকাস করতে, কারণ ওনাদের সময়ের একটি সিআরডি
আগের কন্টেস্টের সাথে এখনের আর কি অনেক ডিফারেন্স আছে, অনেক। তো ওটা আর কি, তাছাড়া আর কি তো খুব একটা ইফেক্ট আলাদা রকম। তো ভাই তাহলে এইটা বললেন যে অ্যাজ এ নিউবি আমাদের অনলি জাস্ট ইমপ্লিমেন্টেশন মানে মোস্ট মানে সলভ যেটা আছে সেটা থেকেই আর কি ফার্স্ট টু লাস্ট আর কি গো থ্রু করা, মানে যেটা আর কি বললেন, আর মানে আদার্স যারা আছে তাদের জন্য আর কি রিসেন্ট করা, তাই তো? জি, মানে রিসেন্ট বলতে কি আদার্স বলতে কি যারা আর কি সি বা ডি সলভের দিকে আসছে আর কি, কারণ তাদের আর কি হ্যাঁ, সেটাই আগেকার আর কি প্রবলেম গুলো অনেক হয়েছে। ভাই একটা প্রবলেম পড়ে না পারলে কতক্ষণ পরে এডিটর দেখা উচিত? এটা ডিপেন্ড করছে আসলে প্রবলেমটার উপর। অনেক সময় হয়তো প্রবলেমে আপনি পড়েই বুঝতে পারবেন যে এই প্রবলেম আমি জীবনেও সলভ করতে পারবো না, মানে এই প্রবলেমের এমন একটা আইডিয়া লাগছে হয়তো 5 মিনিটের মধ্যে রিয়ালাইজ করলেন। বা আবার এরকম হতে পারে যে প্রবলেম পরে একটা আইডিয়া আসছে, আইডিয়াটা নিয়ে অনেকক্ষণ কাজ করার পর 50 মিনিট পর রিয়ালাইজ করলেন যাচ্ছে এই আইডিয়াটা পুরাই রং এবং প্রবলেমটা খুবই কমপ্লিকেটেড প্রথমে যা ভাবছিলেন তার থেকে, এবং এটাতে আর সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এরকম একটা আর কি ডেড এন্ডে পৌঁছানো যায় আর কি, সেটা আর কি আপনি নিজে বুঝতে পারবেন কখন ডেড এন্ডে আছে, সেই টাইমে আর কি আপনি অ্যাপ্রোচ করবেন। ভাই আমি এখন মানে এবি মোটামুটি পারি, সি নাম্বার মানে সলভ এডিটোরিয়াল ছাড়াই করা যায় না, তো মানে এটা আসলে কিভাবে কি করব? এবি এখন হচ্ছে আপনি এডিটোরিয়াল ছাড়া করতে পারছেন না, তার মানে আপনার থিংকিং স্কিলে একটা কোন একটা জায়গায় ঘাটতি আছে। তো কিভাবে চিন্তা করতে পারেননি বলে আপনি সলভ করতে পারেননি সেটা ফিগার আউট করার ট্রাই করেন। কিভাবে চিন্তা করা উচিত ছিল আসলে, কিন্তু করছেন কিভাবে, এভাবে কম্পেয়ার করে করে ধীরে ধীরে আর কি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আর কি। আচ্ছা, আর কি কিছু আছে নাফিস? কমেন্টে কি আর কিছু আছে? হ্যালো জারিফ, সৌম্য? না আই গেস খুঁজে পাচ্ছি, আচ্ছা দেখি দাঁড়াও। জি ভাই লাস্ট একটা আসছে। আচ্ছা ভাইয়া, ডিভিশন 3 ডিভিশন 2 এর এবিসি সলভ করার জন্য কি জাস্ট ইমপ্লিমেন্টেশন জানলেই হবে? না না, অনেক কিছু জানতে হবে। ডিভিশন 2 এর থিংকিং স্কিলটা সবগুলোতেই লাগবে, শুধু ইমপ্লিমেন্টেশন দিয়ে হবে না। ইমপ্লিমেন্টেশনটাকে আমি এত জোর দিতে বলছি কারণ এটার কারণে আর কি অনেকেই সাফার করে আর কি, এবং এটা যদি কারো স্ট্রং হয় এটা আসলে অনেক বড় একটা অ্যাসেট, কারণ যে কোনো আইডিয়াকে ইম্পোর্ট করে ফেলা যায়, তাই জন্য আর কি এটাতে ফোর্স দিতে বলছি। আচ্ছা আরেকটা ভালো প্রশ্ন আছে, কর্নার কেস জেনারেট করতে পারি না তেমন, এর জন্য অভিজ্ঞতা কিভাবে বাড়াতে পারি? আচ্ছা কর্নার কেস, আচ্ছা কর্নার কেসের জন্য যে জিনিসটা করা যেতে পারে যে হচ্ছে যেটা বলছিলাম আর কি, নিজের সলিউশন একটা আইডিয়া পেয়েছেন, এখন আপনি মনে করেন টেস্টাররা কি করে, টেস্টারদের কাজই হলো ভুল বের করা। তো আপনি নিজের আইডিয়াটাকে চিন্তা করে যে কোন কোন ক্ষেত্রে কাজ করবে না, আপনি নিজেই থেকে চিন্তা করে দেখেন। এভাবে করলে করলে দেখবেন যে আচ্ছা n = 1 এর ক্ষেত্রে কাজ করছে না। এভাবে আর কি কর্নার কেস আসলে খুব আলাদা রকম হয় না, মানে খুব এক্সট্রা কমপ্লিকেটেড হয় তা না। কনস্ট্যান্টের দিকে তাকালেও আপনি দেখতে পারেন মাঝে মাঝে যে আচ্ছা এগুলো আনইউজুয়াল, মানে n = 0 হলে তো কিছু করার না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে মানে -1 প্রিন্ট করতে হবে। তো এগুলো আর কি এরকম একটু মাথায় রাখলে আর কি বের করা সম্ভব কর্নার কেস। আর কি আছে কিছু? মনে হয় নাই নাকি? আচ্ছা তাহলে মনে হয় আজকে শেষ। থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের সাথে। আর আমরা হচ্ছে এখনই হচ্ছে আমরা হচ্ছে সবকিছু আর কি দিয়ে দিচ্ছি, যা যা আর কি বললাম আমরা দিব। আর এই তো আর রাত 12টা থেকে কন্টেস্ট শুরু হবে আর কি 6 দিনের ভাই জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ স্পেশালি। হ্যাঁ ভাই, আপনাদের টাইমটা দিয়েছেন, থ্যাঙ্কস আ লট। ভাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এটা খুব দরকার ছিল আমাদের, অ্যাকচুয়ালি গাইডলাইনের দরকার ছিল। থ্যাঙ্কস আপনাদের এরকম পার্টিসিপেশনের জন্য আর কি এভাবে আছেন। ওকে তাহলে বাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।